দোকানে বসে চা খাচ্ছি, তখন একদল বাহিনী ডাকলো, মানে পুলিশ বাহিনী। এসেই পেছন থেকে একজন পুলিশ এনে বলল, এখানে অফরোকে। আমি হাত তুললাম। এই যে মিস। মেয়েটা আমার কাছে এসে শার্টের কলার ধরলো। তুই এমপি আহাত খানের ছেলে, রানাকে কেন মারলি? মেয়েটা আমার একেবারে কাছে এসে, আমি তো মেয়েটার দিকে চেয়ে আছি। এত সুন্দর মেয়ে, তাও আবার আমার সামনে। তবে যাই বলুন, আমি সেই রকমের ক্রাশ খাইছি। ভাবা যায় এগুলো? আমি মেয়েটির কাছে গিয়ে এভাবে ধরুন আমি পাগল হয়ে যাব। তোকে তো। মেয়েটির গালে একটা চুম্মা দিয়ে দিলাম। মেয়েটি মানে পুলিশ এনে আমাকে ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে, তোকে তো আমি। আসো আসো, তাড়াতাড়ি। ম্যাডাম, আপনি শান্ত হন। তুই রানাকে কেন মারলি? আচ্ছা, আমি কেন বারবার মেয়েটি মেয়েটি বলছি? মেয়েটি পুলিশ পোশাকের দিকে তাকালাম। খুব সুন্দর করে নাম লেখা আছে। হ্যাঁ, মেয়েটার নাম নীলাঞ্জনা নীলা। রূপের সাথে নামও সাজে, মনে একরঙের স্বপ্ন বাঁধে। এই ছেলে, তোকে কি বলছি শুনিসনি? আই লাভ ইউ টু। রাজ, মুরাদ, সাফি ওরা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওরা ভেবেছিল এতক্ষণ আমি মজা করছিলাম, কিন্তু আমি যে সিরিয়াস ওরা বোঝেনি। সবে গিয়ে হারামিরা বুঝেছে। এই ফাজিল পোলা, আমি তোকে কখন আই লাভ ইউ বলছি? এই তো এখন। নীল আবার আমার কাছে সেই শার্টের কলার ধরি। তোকে তো আস। এ লেডি, চলো না আমরা আজই বিয়ে করে ফেলি। চল থানায়। নীল আমার শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে গেল। আমি হাতের ইশারায় হারামগুলোকে চুপ থাকতে বললাম। হাবিলদার গাড়ি চালাচ্ছে, আর নীলা এখন আমার শার্টের কলার ধরে আছে, আর আমি নীলার দিকে চেয়ে আছি। কখন যে থানায় আসলাম বুঝিনি। থানায় এসে আমাকে জেলে ঢুকিয়ে দিল। একটু পর নীলার ফোনে একটা ফোন আসে। জি স্যার, আমি ওকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি। নীলা চেয়ার থেকে উঠেই, আর আমি হেসে যাচ্ছি। আহারে পাগলি, তোমাকে রাগলে আরো বেশ লাগে। এবার আমাকে জেল থেকে বের করে দিল। আমি গিয়ে নীলার পাশে দাঁড়ালাম। এই যে মেয়ে, তুমি তো মিষ্টি কেন? সরি, আসলে আমি যেটা বলছি তার উত্তর দাও। আমি জানি না। আচ্ছা বাদ দাও, এখন তোমার নাম্বারটা দাও দেখি। কি? তুমি দিবে নাকি দিবে না? নীলার কাছে গিয়ে, না মানে। আর কিছু বলার আগে আমি ওর ঠোঁট জোড়া নিজের কবলে নিয়ে নিলাম। একটু পর ওকে ছেড়ে দিলাম। ওর ফোনটা থেকে ওর নাম্বারটা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে না হয় আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমি অভদ্র, সরি অভ্র, মায়ের একমাত্র ফাজিল পোলা। বাবা নেই, অনেক আগেই মারা গেছে যখন আমি ক্লাস 4-এ পড়তাম। আর এখন আমি অনার্স 4র্থ বর্ষে পড়ি, আর হুদায় ঘোরাঘুরি করি। ভাগ্যিস আম্মুর একটা কোম্পানি আছে, ওইটা দিয়ে আমাদের সংসার চলে। না হলে আমার যে কত কষ্ট হতো। নীলা এতক্ষণে আমার 14 গোষ্ঠীর উদ্ধার করে ফেলছে। কিরে, এতক্ষণে বুঝি আসার সময় হলো? আসলে আম্মু একটু রেগেই বলল, কোথায় ছিলি এতক্ষণ? থানায় গেছিলাম। আবার কার সাথে মারামারি করলি? আর আম্মু তুমিও না, তোমার বৌমার সাথে দেখা করতে গেছিলাম। কথা বলে রুমে চলে আসলাম। থাকলে না জানি আবার কি হয়। রাতে খাবার টেবিলে যেতেই, কাল সকালে তাড়াতাড়ি উঠিস, আমার বান্ধবীর বাসায় যাব। হ্যাঁ। রাতে ঘুমোতে গেলাম। ও মা, সে কি কাণ্ড! সারাক্ষণ ওই পলিশিনের মায়াবী চেহারা আমার চোখের সামনে ভেসে আসছে। আমার তো মাঝ রাতে গান গাইতে ইচ্ছে করছে। আহারে আহারে কবে পাবো তাহারে। ঘাটটাকে এপাশ ওপাশ করছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। শুধু ওর মায়াবী চেহারাখানি আমার চোখে। এবার বিছানা ছেড়ে বারান্দায় এসে দাঁড়ালাম। হঠাৎ মনে হলো, আরে ওর নাম্বার তো একবার দুবার রিং হতেই। হ্যালো, কে? এত তাড়াতাড়ি বুঝে গেলে বুঝি? আরে ধুর মশাই, আপনি কে বলুন তো? তোমার ঠোঁটগুলো কিন্তু হেভি মিষ্টি। তুই? আমি। তুই আমার নাম্বার কার কাছ থেকে পেলি? নীলা রেগেই, কেন বাবু, তুমিই তো দিলা। তুই কেন ফোন দিছিস সেটা বল, না হলে ফোন রাখছি। বাবু তুমি খাইছো? নীলা দাঁতে দাঁত চেপে বলল। না, আমি খাইনি। কেন গো বাবু, আমার শাশুড়ি বাড়ির লোকরা বুঝি এতই খারাপ যে তারা আমার বাবুটাকে খাবার দেয়নি? তুই ফোন রাখবি নাকি আমিই রাখতাম? ওকে বাবু, তুমি ঘুমাও, আমি রাখছি। ভালো থেকো। তোর ভালোর গুষ্টি কিলাই। আমি ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মু চেঁচামেচিতে ঘুম থেকে উঠে পড়লাম। তোরে কাল রাতে কি বলেছিলাম তোর মনে আছে? ভাবসাব দেখে বুঝেছি আম্মু রেগে গেছে। আচ্ছা, কাল রাতে আম্মু কি যেন বলেছিল? আম্মু আমার দিকে এগিয়ে আসতে আসতে বললো, মনে পড়ছে না? আমি জানি। আমাকে আর পাইকে এক ধরে বাথরুমে, তারপর ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে আসলাম। আম্মু খিদে লাগছে, খাবার দাও। টেবিলে আয়, বেড়ে দিচ্ছি আমি। খাবার শেষ করে আম্মুকে গিয়ে বাইরে এসে, আম্মু কিভাবে যাবে? তোর বাইকে করে।
বাইকটা বের করে আম্মুকে নিয়ে আমার বান্ধবীর বাসায় আসলাম। বাইকটা পার্কিং করে বাসার ভেতরে আসলাম। ভেতরে আসতে একটা মহিলা আম্মুকে জড়িয়ে ধরলো। বোধ হয় এটা ওনার বান্ধবী। কি রে, এটা আমাদের অপ্রবাবু নাকি? হুম। তোর ছেলে তো মাশাআল্লাহ দিলে বহুত হ্যান্ডসাম আর খুব ভদ্র। আমি তো সাথে সাথে নিজের কলারটা একবার নাড়া দিলাম। হেনটা এমনা ছাই, যত সব ফাজিলের কারখানা। আমার প্রেস্টিজটা আম্মা এবারে। আহারে আহারে, আমার আম্মুটারে একটু বুঝারে। এবার আমার মান সম্মান ডুবাস না রে। আন্টি আপনারা কথা বলেন, আমি একটু উপরটা ঘুরে আসি। আরে ওপরে 2 নম্বরের ঘরটায় যাও, ওখানে আমার মেয়ে আছে, ওকে বললে ও তোমাকে বাসাটা ঘুরিয়ে দেখাবে। আমি আন্টি দেখানো রুমটায় গেলাম। গিয়ে দেখি একটা মেয়ে ল্যাপটপে কাজ করছে। আমি মেয়েটার কাছে গিয়ে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। মেয়েটা আবার ল্যাপটপটা সরিয়ে, এই আমার রুমে কে? মেয়েটি আমার দিকে তাকাতেই আমি অবাক। তুই আমার রুমে? তোকে এই বাড়িতে ঢুকতে কে দিয়েছে? আম্মু, আম্মু! আন্টি আর আম্মু এবার উপরে এসে, কি রে মা, কেন ডাকছিস? নীলা আমার দিকে তাকিয়ে আছে। ওকে এই বাড়িতে কে ঢুকতে দিয়েছে? নীলা, ভদ্রভাবে কথা বল, ও তোর আতিয়া আন্টির ছেলে অভ্র। ও কি তোর সাথে কেন? না আন্টি, আসলে আমার রুমে তেমন কেউ আসে না তো তাই। ওকে আমাদের বাসাটা ঘুরে দেখা। জি আম্মু। নীলাকে সাথে নিয়ে পুরো বাসাটা ঘুরে দেখলাম। নীলার আব্বুর ব্যবসার কাজে প্রায় বিদেশে থাকে। আর এখনো আমি নীলা ছাদে এসে দাঁড়ালাম। নীলা আমার দিকে এগোতে লাগলো। আচ্ছা, তুই আমাকে কাল রাত্রে কি যেন বলেছিলি? আরে এভাবে আসছো কেন? নীলা আমার শার্টের কলার ধরে, আমার আম্মু খারাপ তাই না? আমি শালা কম কিসে এক ধাক্কা দিয়ে নিজের বুকে এনে ফেললাম। আর ওর ঠোঁট জোড়া দখল করে নিলাম। পাক্কা 5 মিনিট পর ওকে ছেড়ে দিলাম। নীলাকে ছেড়ে দেওয়ার সাথে সাথেই ও আমার গালে 2টো থাপ্পড় বসিয়ে দিল। আর আমার চোখে পানি পড়ছে। চোখের পানিটা মুছে নিচে আসলাম। দেখলাম নীলা আম্মুর সাথে হেসে হেসে কথা বলছে। আমি কি আম্মুর পাশে বসলাম। নীলা, তুই ওদের জন্য নাস্তা নিয়ে আয়। জি আম্মু। অনেকক্ষণ চুপ থাকলাম। একটু পর নীলা এসে নাস্তা দিয়ে গেল। তো অভ্র, তোমার বিয়ে শাদির কি খবর? নীলাকে সামনে দেখে আমি চুপ থাকতে পারলাম না। বিয়ে তো তোমাকেই করব। আমি নীলার দিকে তাকিয়ে বললাম। নীলা তো চোখগুলো বড় করে আমার দিকে চেয়ে আছে। কাকে তুই বিয়ে করবি? আরে আম্মু, তোমাকে বললাম না। সত্যি তুই? নীলার আন্টি আমার দিকে চেয়ে আছে। আরে দূর, তোমরা মা ছেলে কথা বললে হবে নাকি? আমাদেরও তো বুঝতে হবে মেয়েটা কে। নীলা তো লজ্জায় পাচ্ছে। নীলা তো অবাকে শেষ পর্যায়ে, আরে আমার মেয়ের নামও তো নীলা। আপনার নাম নীলা? নীলা রেগে বলল। জি। নীলা, ওকে তো রুমে নিয়ে যা, ও বিশ্রাম নিক। কিন্তু আম্মু। আরে দাঁড়িয়ে আছিস কেন, যা। এই যে চলেন। আমি নীলার পিছু পিছু রুমে গেলাম। তামান্না, ওরা ওপরে চলে গেছে, আমার কাছে আয়, একটা জরুরি কথা আছে। কি কথা শুনি? আর ওরা? আরে আয় না, তোকে বলছি তো। আম্মুর কাছে যেতেই আন্টি আম্মুর কানে একটা কথা বলে। আর এটা শুনে দুজনে হাসতে হাসতে শেষ। ওরা কি বলছে আমি কি জানি বাপু। আর এদিকে আমি নীলার রুমে ঢুকতেই নীলা ঠাস করে দরজা বন্ধ করে দিল। আর আমার শার্টের কলার ধরে বলতে লাগলো, আম্মুর সামনে আর কারো নাম পেলি না? আর এদিকে তো আমার যায় যায় অবস্থা। ভাবছিলাম কি নাকি। আরে দূর পাগলি, আমি কি তোমার বান্ধবী ইরাকে ভালোবাসি নাকি যে ওর নাম বলতে যাবো? আর আমি তো তোমাকে ভালোবাসি। নীলা আমার শার্টের কলার আরো জোরে ধরে। আমার বান্ধবীর নাম যে ইরা, তুই কি করে জানলি? এই রে, আমি কি জানতাম তার বান্ধবীর নাম ইরা? এখন কি হবে? পেয়ে গেছি। তার মানে বাবু তুমি আমাকে ভালোবাসো? মানে? আরে দুষ্ট চা, আমার লজ্জা করে। এবার আমি কিন্তু জানি কিস করবা। তোকে কিন্তু আমি কিছু করতে পারবা না। কেন? আরে পাগলি, দেখলে না তোমার বান্ধবীর নাম নিতে তুমি যেভাবে হার্ট হয়ে আমাকে জোরে শার্টের কলা ধরলা, তখন আমি বুঝেছি তুমি আমাকে ভালোবাসো। এ কথা বলতেই নীলার সাথে সাথে আমাকে ছেড়ে দিয়ে দরজা খুলে চলে গেল। আর আমি হাসতে হাসতে শেষ। কি রে পাগল মেয়ে, এভাবে দৌড়ে আসলি কেন? না কিছু না। নীলা এবার দৌড়ে ছাদে চলে গেল। আর এদিকে নীলার পাগলামি দেখে আন্টি আর আম্মা হাসতে হাসতে শেষ। আর আমি ভাবছি অন্য কথা।
শালা নিজের শ্বশুর বাড়িতে আসলাম, কিন্তু ও বিড়ি খামুক হয়ে টেনশনে আমার ঘুম চলে আইছে। হঠাৎ কারো ঠেলা ঠেলিতে আমার ঘুম ভেঙে গেল। তুই বাল কিল্লাই আমার শখের ঘুমটা ভাঙালি। কুত্তা বিলাই, তুই আমারে কি বললি আমারে? নীলা তোর আগে ফায়ার। আরে বাবা, আমি কি তোমাকে কিছু বলতে পারি? আমি তো শুধু তোমাকে ভালোবাসি। তোর ভালোবাসা তোর পকেটে রাখ। আর তোকে আম্মু ডাকছে। ও আম্মু ডাকছি, তুমি আগে বলবা না? তুমি যাও, আমি আসছি। আমি একটু নরম সরে বললাম, সরি। তুমি আমার আম্মুকে কি বললে জানো? আম্মু বলছি। আমার আম্মুরে তুই কেন আম্মু বললি? দূর পাগলি, তোমার আম্মু আর আমার আম্মু তো একই কথা। তবুও কি কারণে বলবি? তুমিও না। আরে তোমাকে বিয়ে করলে তো তোমার আম্মুকে, মানে আমার শাশুড়ি আম্মুকে তো আম্মুই ডাকতে হবে, তাই না? তাই আগে থেকে প্র্যাকটিস শুরু করছি। নীলা রেগে আছে। তোর শাশুড়ি আম্মুর গুষ্টি কিলাই, তুই আমার আম্মুরে আম্মু বলবি না। বাবু, গুষ্টি কিলাইলে তুমি ব্যথা পাবা না? তোকে তো। হঠাৎ নিচে থেকে, নীলা, এতক্ষণ ওপরে কি করছিস? তাড়াতাড়ি নিচে আয়, কাজ আছে। তোকে আমি পরে দেখে নেব। এই শোনো, এখন কিন্তু কিছু দেখো না, বিয়ের পর দেখো, বুঝলে? আমার কি তখন হেব্বি লজ্জা করছে। নীলা আমার দিকে এগোতে এগোতে, তোকে তো আমি। বাবু তুমিও না, এখন নিচে চলে যাও। এতক্ষণ আমার সাথে রুমে থাকলে না, তোমার আম্মু আবার মনে করবে আমাদের ইয়েটে হয়ে গেছে। নীলা দরজার কাছে যেতে, নীলা শোনো, তোমার হবু স্বামী খাবার খেতে আসছে, তাড়াতাড়ি সব খাবার টেবিলে সাজিয়ে রাখো, বুঝলে? তোকে তো আজকে আমি। আমাকে আর পাইকে দৌড়ে বাথরুমে আসলাম, তারপর ফ্রেশ হয়ে নিচে আসলাম। নীলার দিকে তাকিয়ে দেখি আমার বউটা, ও সরি, হবু বউটা আমার উপর রেগে আছে, তাই ওকে একটু সান্ত্বনা দিলাম। ধরুন আন্টি, আপনার মেয়ে আমাকে নিয়ে বেগে চলে গেল, আপনি কি আমার উপর রাগ করবেন? আমি মজা করে বললাম, এতে রাগ কি আছে? তুমি আমার মেয়ের জামাই হবা, এটা তো খুশির খবর। নীলা তো রেগে মেগে আগুন, আর ওর আম্মুর সামনে কিছুই বলতে পারছে না। সত্যি? আন্টি আম্মুর দিকে তাকে একটা রহস্যময় হাসি দিয়ে, রে। কিন্তু আমি তো আপনার মেয়েকে বিয়ে করবো না। কেন রে? আমার মেয়ে কি দেখতে খারাপ নাকি? আরে না, দেখতে সুন্দর, কিন্তু আচরণ ভালো না। তোকে আবার কিছু বলছে নাকি? আমি ঘুমোচ্ছিলাম, উঠতেছে না দেখে ও আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিছে। নীলা তো এবার ফুল হয়ে গেছে। ওই বদমাইশ, আমি তোকে কখন ধাক্কা মারলাম? দেখুন না আম্মু, আমি আপনাকে বলাতে ও আমাকে। আমি নরম সুরে বললাম, নীলা, তুই চুপ থাক। অভ্র, তুমি আমাকে কি বলে ডাকলে জানো? আম্মু বলছি। আপনি কি রাগ করছেন? তাহলে থাক, আমি আর আম্মু বলবো না। আমি তো চাই তুমি আমাকে আম্মু বলে ডাকো। আন্টি আম্মুর দিকে তাকিয়ে, আপনাকে আম্মু ডাকলে আমার না খুব ভালো লাগে, আরেকবার আম্মু ডাকি। এতে বলার কি আছে? আম্মু। কি রে নীলা, উঠে যাচ্ছিস কেন? আমার খাওয়া হয়ে গেছে। নীলা আমার দিকে তাকিয়েই অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আম্মু আর আন্টির সাথে আড্ডায় মেতে পড়লাম। বিকেলের সাথে দাঁড়িয়েছি আর ভাবছি নীলার কথা। আচ্ছা, আমি কি নীলাকে সত্যি নিজের করে পাবো, নাকি কোন এক বইয়ের সেরা পাতার মতো আমার ভালোবাসা শেষ হয়ে যাবে? আমি মুগ্ধতার বিচরণে, সে ব্যস্ত নতুনের সন্ধানে। ছন্দ, তা তো বেশ। আমি পিছন ফিরে দেখি নীলা দাঁড়িয়ে আছে, আর আমি ফাজিল পোলা। নীলা এবার হেসে দিল। মেয়েদের সবচেয়ে বেশি সুন্দর লাগে দুই সময়, যখন সে হাসে আর যখন সে কান্না করে। আর তুমি তো থেমে গেলে কেন? বলো আমি কি? লেডি পুলিশ। তাই নাকি? দেখছো আমাদের দুজনের কতটা মিল? কোথায় মিল? নীলা আমার দিকে চেয়ে, লেডি পুলিশ ভার্সেস ফাজিল পোলা। নীলা হাসতে হাসতে, তুমি সত্যি একটা ফাজিল পোলা। আমি একটা জিনিস বুঝতেছি না। কি? এই যে তুমি আমাকে একবারও তুই আরেকবার তুমি বলে ডাকো। আমার যেটা ভালো লাগবে আমি তোমাকে সেটা বলেই ডাকবো, বুঝলে? একটু পরে নিচে আসলাম। আম্মু চলো বাসায় যাব। বাসায় যাবে মানে? আজকে তুই আর তোর আম্মু এভাবে থাকবি? কিন্তু আন্টি। কোনো কিন্তু না। কিরে, তোর কি এখানে ভালো লাগছে না থাকতে? না আম্মু, আসলে সারাক্ষণ বাসার ভিতরে তো, তাই। বাসার বাহির থেকে একটু না হয় ঘুরে আয়। সেটাই ভালো হবে। আর অভ্র, তুই সাথে নীলাকে নিয়ে যাস। একটু বাদে আমি বাসা থেকে বের হয়ে বাইরে চা দোকানটায় গেলাম। আর আপনারা ভাবছেন নীলাকে কেন নিয়ে আসিনি? আসলে ওইটা খাবো তো, তাই, মানে বিরিসিটামল। তারপর বাসায় ফিরে যেতেই আন্টি নাস্তা দিল।
আমি নাস্তা করে নিলাম, কিন্তু নীলাকে কোথাও দেখলাম না। তারপর ছাদে চলে আসলাম। হঠাৎ মুরাদ ফোন দিল। হ্যালো। কিরে মাম্মা, কই তুই? শ্বশুর বাড়ি। বলিস কি? হ্যাঁ রে। তুই বিয়ে করলি কবে? বিয়ে এখনো করিনি রে, তবে খুব শীঘ্রই করব। কাকে, ওই পুলিশিনীকে নাকি? না, তোর ভাবি রে। আচ্ছা ঠিক করে বল তো, তুই এখন কই আছিস? হবু শ্বশুর বাড়ি। মানে? তারপর মুরাদকে পুরোটা বিষয় বুঝিয়ে বললাম। দেখিস মামা, ইয়ে ঠিয়ে যেন না হয় আবার। মুরাদ এই কথা বলে হেসে দিল। হলে ক্ষতি কি? তো লোকজনকে কি বলবি? বলমু বিয়ের আগে বাসর হয়ে গেছে। মামা তুই সত্যি একটা ফাজিল পোলা। ফোনটা কেটে দিলাম। হারামিটা পারেও বটে। তাই নাকি? কার বিয়ের আগে বাসর হয়ে গেছে? কেন, আমার আর তোমার? কি বললি কুত্তা? কেন গো বাবু, তুমি শোনো নাই? আচ্ছা এটা বাদ দাও, তা সিগারেট কেন খাও? আমি তো এসব সাইপাস খাই না। নীল আমার দিকে এগিয়ে আসতে আসতে। বিকেলে তো দেখলাম সেই রকমের টান দিছিস, আর এখন বলছিস? আন্টি আপনি কখন ছাদে আসলেন? নীলা আমাকে বাদ দিয়ে ওদিকে তাকাতে আমি ওধাও। তবে রে বদমাইশ। দৌড়ে নিচে চলে আসলাম। আর একটু থাকলে কি জানি কি হতো। কি রে অব্র, এইভাবে হাঁপাচ্ছিস কেন? পুলিশ এনে তাড়া করছিল তো তাই। আম্মা আমার দিকে চেয়ে। কে সে? আরে কালকে তোমাকে বললাম না, রাত্রে খেয়ে দিয়ে ছাদে গেলাম, ওখানে গিয়ে দেখি নীলাও দাঁড়িয়ে আছে। তুমি এখনো ঘুমাওনি? না। মন খারাপ কেন? জানি না। ধরো আমি যদি মরে যাই, তোমার কি কষ্ট হবে? তুমি কেন মরবে? তোমার ভালোবাসার অভাবে। তাই বুঝি। হুম। এবার আমি তোমাকে একটা কথা বলি। হ্যাঁ। আমি যদি তোমাকে ছেড়ে অন্য কাউকে নিজের জীবনে নিয়ে আসি, তখন তুমি কি করবে? আমি না হয় প্যারাসিটামল খেয়ে থাকবো মৃত্যুর আশঙ্কায়। আমি এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ছাদ থেকে নেমে চলে আসলাম। নীলা আমাকে ডাক দিয়েছে, কিন্তু আমি চলে আসলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে কারো স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। তাকে দেখে আমার পাশে নীলা বসে আছে। এই যে মিস্টার, এমন করে কি দেখো? তোমাকে। এই তোমার কি কোনো কমন সেন্স নেই? চুপ করে থাকো তো, তোমাকে মন ভরে দেখি। নীলা যে উঠে যাবে তখনই এক টান দিয়ে ওকে আমার বুকের উপরে এনে ফেললাম। ঠিক নীলা আমার বুকের উপর পড়ে আছে, আর লজ্জায় চোখ দুটো বন্ধ করে আছে। আমি ওর ভেজা চুলগুলো ঘ্রাণ নিতে লাগলাম। ও চুলগুলো যেন আমাকে ওর প্রতি আকর্ষণ করছে। ও ঠোঁটগুলো কাঁপছে। আমি আস্তে আস্তে গিয়ে ওর ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিলাম। প্রায় 6 মিনিট পর ওকে ছেড়ে দিয়ে বাথরুমে চলে গেলাম। একটুবার ফ্রেশ হয়ে নিচে নামলাম, কিন্তু কোথাও ওকে দেখতে পেলাম না। বোধহয় লজ্জা পেয়েছে। আন্টি ও কোথায়? কার কথা বলছো নীলা? জি। ওর রুমে আছে। আমি বরং ওর রুমে গিয়ে ওকে ডেকে নিয়ে আসি। আজ সবাই একসাথে নাস্তা করব। হুম। আচ্ছা তুই কি সত্যি আমার ছেলে? আমার তো মনে হচ্ছে না। না গো আম্মু, আমি তোমার ছেলে না, বরং তুমি আমার আম্মু। আমি আর এক মুহূর্ত দেরি না করে সোজা রুমে চলে আসলাম। রুমে ঢুকে দেখেও একা হাসছে। এই মেয়ে এত এসো না, আমি তো পাগল হয়ে যাব। নীলা আমার দিকে তাকিয়ে। হাজব তো, তুমি পাগল হতে যাবে কেন? তোমার হাসির জন্য। সত্যি তুমি একটা পাগল। জাস্ট ফর ইউ। একটু আগে তুমি আমার সাথে কি করেছো? নীলা রাগি চোখে আমার দিকে তাকিয়ে। এই মেয়ের কি কোনো কমন সেন্স নেই? যেখানে লজ্জা পাবার কথা সেখানে আমি পাচ্ছি। কই, আমার মনে পড়ছে না তো। তোমার মনে থাকলে আমাকে বলতে পারো। আমি নীলার দিকে এসে, নীলার রাগি মুখখানি এবার লজ্জায় ভরে গেল। আমি ওর কাছে যত এগোচ্ছি ও ততই পিছনে যাচ্ছে। একসময় ওর দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর আমি ওকে দু হাতে শক্ত করে ধরে ওর কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিলাম। নিচে চলো, সবাই একসাথে ব্রেকফাস্ট করব। নীলা মাথা নিচু করে। আমি পরে নাস্তা করে নেব, তুমি যাও। আমি কি আবার আসবো? এই না, আমি আসছি। নীলা মনে মনে বলছে, কে বজ্জাত্রে বাবা। আচ্ছা ও যখন আমার কাছে, তখন আমি কেমন জানি বদলে যাই। যে সিচুয়েশনে আমি রেগে যাবার কথা সেখানে আমি, আচ্ছা আমি কি কোনোভাবে ওর প্রতি দুর্বল হয়ে পড়েছি? দ্যাট কিছুই বুঝতেছি না। এসব ভাবতে ভাবতে একটু পর নীলা নিচে আসলো, আর আমরা সবাই নাস্তা করতে বসছি। নীলা বসেছে আমার সামনাসামনি। আন্টি, আমি চাই আপনি আমাদের ওখানে গিয়ে কয়েকদিন বেরিয়ে আসুন। তোমার আঙ্কেল ফিরে আসুক, তারপর আমরা সবাই মিলে যাব। সাথে আমার বউটাকেও নিয়ে যান কিন্তু। আমি আস্তে করে বললাম। আন্টি আমার দিকে চেয়ে। অভ্র, তুমি কি কিছু বললে? না, তবে আমার একটা কথা ছিল। কি কথা? আমার বেশ সব দায়িত্ব কিন্তু আপনার আর আঙ্কেলের, আমি কিন্তু আগে থেকে বলে রাখলাম। আর আমার মেয়ে?
তাকে আমার বিয়েতে না আনলেও তো আমার বিয়ে হবে না। তাই নাকি? হ্যাঁ, আমি খাবার খাচ্ছি আর নীলার পায়ের ওপর পা দিয়ে চিমটি দিচ্ছি। আর নীলা মনে মনে বলছে, বজ্জাটা যেখানে সেখানে এভাবেই দূর, কার পাল্লায় পড়লাম যে। অভ্র, তুমি আবার কবে আসবে? যখন আপনার মেয়ের কথা মনে পড়বে তখনই চলে আসবো। কি? অভ্র, তুমি একটু আগে কি যেন বললে? আরে যখন তোমার কথা মনে পড়বে তখনই চলে আসবো। আমার মনে হচ্ছে তুই যেন অন্য কিছু বললি। আন্টি, আপনি কিন্তু আমাদের বাসায় আবার আসবেন। বিয়ের কথা বলতে? কার বিয়ের কথা বলতে? আম্মু তুমিও না। আরে আমার আর ওই পুলিশিনী বিয়ের কথা বলতে। তুমি কি কোনো পুলিশ মেয়েকে পছন্দ করো? হুম। আমার মেয়েও তো পুলিশে চাকরি করে। আপনি পুলিশে চাকরি করেন? জি। নীলা মনে মনে বলছে, শালা জেনেও সেই লেভেলের ভাবলোস। অভ্র, তুমি ওই পুলিশিনীকে নিয়ে চিন্তা করো না। নীলা তোমাকে এ ব্যাপারে সাহায্য করবে। ও সাহায্য করলে তো ব্যাপারটা একেবারে মিটে যাবে। হুম। নীলা, তুমি কি আজ অফিসে যাবে না? না, কাল থেকে যাব। ঘন্টাখানিক পর আমরা চলে যাব। তখন নীলা, তুই গিয়ে অভ্রকে এগিয়ে দিয়ে আয়, আর তোর আন্টিকে নিয়ে একটু পর আসছি। জি আম্মু। আমি আর নীলা বাইরে চলে আসলাম। আর ভিতরে আম্মু আর আন্টি একটা ব্যাপার নিয়ে অট্টহাসিতে মেতে উঠলো। নীলা, তোমাকে একটা কথা বলি। আমি কিন্তু তোমার চেয়ে বয়সে বড়, সম্মান দিয়ে কথা বলো। তোমার সম্মান তোমার পকেটে রাখো, আগে আমার কথা শোনো। বলো। আমার আম্মুকে দিয়ে যদি তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই, তুমি কি বিয়েতে মত দিবে? নীলা হাসতে হাসতে, তোর মতো পিচ্ছিকে কে রে বিয়ে করবে? বালিকে এভাবে হেসো না, কেন? না হলে অল্প বয়সে ডায়াবেটিক্স রোগে আক্রান্ত হব। কেন? তোমার হাসি খুব মিষ্টি তো তাই। নীলা হাসতে হাসতে, পাগল একটা। তোদের এত হাসাহাসি কিসের? বিয়ের পর আমরা কয়টা বাচ্চা নিব তাই নিয়ে এত হাসাহাসি? তুই নিজেই তো একটা বাচ্চা, আবার কিসের বাচ্চা নিবি? একবার বিয়ে করাই দাও, তাহলে বুঝবা। তোর মতো ফাজিল রে কোন মেয়ে বিয়ে করবে বলতো? এই যে তোমার সামনে। আমি আস্তে করেই বললাম, কিছু বললি? কই না তো। অভ্র, তুই কিন্তু আমার বাসায় আবার আসবি। আসবো তো, আমার এই সুন্দরী বউটার কাছে। আন্টির গালটে নেই। পাশে থেকে আম্মা নীলা হেসে দিল। বালিকা, তুমি কেন বোঝো না আমি তোমার হাসি ডায়াবেটিস রোগে আক্রান্ত? তারপর আম্মুকে নিয়ে বাসায় ফিরলাম। দুপুরে খেয়ে পরে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ফোনটা কয়েকবার বাজতেই আমি ফোনটা রিসিভ করে, হ্যালো, কে বলছেন? আমি ঘুম ঘুম চোখ খেয়ে বললাম। ওপাশ থেকে রাগী কণ্ঠে বলল, কেন, তুই জানিস না? না গো খালাম্মা, আপনি কে বলেন তো? আমি এখনো ঘুম ঘুম চোখে আছি। কে রে তোর খালাম্মা? তোরা একবার হাতের কাছে পাই, টেনে টেনে বানায় ফেলমু। ওই রে, আমি কারে কি বলছি? ফোনটা হাতে নিয়ে আমার চোখ কপালে ওঠার অবস্থা। ইসরে, আমি নিজের বউটারে কি বলে ফেলছি। আসলে এতক্ষণ যার সাথে কথা বললাম সে নীলা ছিল। বিছানা থেকে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসলাম। কয়েকবার ফোন দিতেই সে রিসিভ করলো। হ্যালো। তুই আমাকে ফোন দিছিস কেন? আমার বউটা হেব্বি রেগে আছে। কেন, তুমি জানো না? না, আমি জানি না। আমি তোমার হবু স্বামী লাগি। আহা রে মোর স্বামী রে, আহো তোহারে একখান আদর করি। সত্যি? গো। আমি কিন্তু সিরিয়াসলি চইলামও। তোরে হাতের কাছে পাইলে উত্তম মাধ্যম দিয়ে বুঝামো আমি কে। তুমি মিসেস অভ্র? তাই নাকি? হ্যাঁ গো। আচ্ছা, তুমি কেন আমাকে ফোন দিয়েছো? এমনি। বুঝি তো, সবই বুঝি। কি বুঝো? তুমি আমার প্রেমে পড়ে গেছো। কি যে বলো না। ওগো, তোমার আকাশে দুটি চোখে আমি হয়েছি দিশে হারা। আমি 2 লাইন গান গিয়ে শুনে দিলাম। আমি রাখছি। কেন? আম্মু ডাকছে। আচ্ছা বাই। ফোনটা রেখে নিচে চলে আসলাম। আম্মু, আমি বাইরে থেকে ঘুরে আসছি। তাড়াতাড়ি আসিস। তারপর চলে আসলাম হারামিগুলোর কাছে। বন্ধু, আজকাল তো তোমার দেখা পাওয়া যায় না। ওলার দেখা পাবি কেমনে? ওলা তো এখন সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে চললো। কি মাম্মা, তুই তো আমাদের কিছু বলো নাই। আসলে বিষয়টা আমি ঠিক বুঝতেছি না। তোমার ধান্দা কেউ না বোঝক, আমি ঠিক বুঝায় ফালাইছি। রাজ দুষ্ট হাসি দিয়ে, কি বুঝছস? ওরে সবাই মিলে ধর। আহারে, হারামিটার জন্য আমার 5,000 টাকা খরচ হলো রাত্রে বাসায় আসতেই। কয়টা বাজে এখন? এই তো রাত 11টা।
কাল সকালে তাড়াতাড়ি উঠিস। আর চল, খাবার খাবি। আমি খেয়ে আসছি, তুমি খেয়ে নাও। তারপর রুমে গিয়ে ওকে ফোন দিলাম। একবার রিং হতেই ফোন রিসিভ করলো। হ্যালো। কি করতেছো এখন? এই তো শুয়ে আছি। তোমার ঘুমে ডিস্টার্ব করে ফেললাম বোধহয়। না। তুমি বরং ঘুমাও, আমি আজ না হয় রাখছি। আমি ফোনটা কেটে দিলাম। আসলে আমার শরীরটা ভালো লাগছে না, খুব দুর্বল লাগতেছে তাই। আর নীলা মনে মনে বলছে, শয়তানটা আর একটু কথা বলে কেমন হতো। নীলা কথাটা বলে একটি মিষ্টি হাসি দিয়ে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম। তারপর নাস্তা করে বাইক নিয়ে মিন্টু মামার চায়ের দোকানে চলে আসলাম। মামা একটা চা দেন। তারপর চা খাওয়া শেষ করতেই হারামিদের আগমন। মাম্মা, আমাদের রাখাই তুমি কোপাই ফেললা। দেখতে তো পারছিস। শালা 1 নম্বরের সিটার। হ্যাঁ রে। তুই কে? তোরে আমরা কেউ চিনি না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমি তোদের চিনি না। এখন তুই আমার তাড়াতাড়ি 5,000 টাকা দিত। কোন দুঃখে আমি তোরে টাকা দিমু? দিবি কিনা বল, না দিলে কিন্তু শেষমেশ তোরই ক্ষতি হবে। দেখা যাবে। রাজ, আমার বিলটা দিয়ে দিস, আমি আসছি। আর বন্ধু, তুমি শোক পালনের লাগি তৈরি থাকো। আমি মুরাদের দিকে তাকিয়ে বললাম। তারপর বাইক নিয়ে সোজা ভার্সিটি চলে আসলাম। রাসেল। জি ভাই, আমাকে ডাকছেন? তোর সেম ব্যাচ, মানে অনার্স 3য় বর্ষের মাহিকে দেখেছিস? আমি একটু আগে দেখলাম লাইব্রেরিতে বই পড়ছে। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। সালাম নিয়েন ভাই। হ্যাঁ। লাইব্রেরিতে গিয়ে মাহির পাশে বসলাম। মাহি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো বেশ ভালোই। ভাইয়া, আপনি কি আমাকে কিছু বলবেন? হ্যাঁ। কি? মুরাদ আমার বন্ধু হয়। আমি জানি। ও যে একজনকে মন থেকে ভালোবাসে, তুমি কি জানো? মাহি কিছুটা মনমরা হয়ে, কাকে ভালোবাসো? সেটা জেনে তুমি কি করবে? মাহি কান্না করতে করতে, প্লিজ ভাইয়া বলেন না ও কাকে ভালোবাসে। আচ্ছা তুমি কি ওকে লাভ করো? এখন এইসব বলে আর কি হবে, ও তো অন্য একজনকে ভালোবাসে। তুমি তো শুনতে চাইছো না, তবু আমি বলছি, ও তোমাকে ভালোবাসে। মাহি খুব খুশি হয়ে, সত্যি? হুম। তাহলে আমাকে এতক্ষণ কাঁদালেন কেন? তুমি না কাঁদলে আমি কি বুঝতাম এই মেয়েটা আমার এই পাগল বন্ধুটাকে কতটা ভালোবাসে? মাহি লজ্জা পেয়ে, লজ্জা পেতে হবে না, আমাকে আজকে ট্রিট দিতে হবে। সেটা আপনি না বললেও আমি দিতাম। তারপর বাইকে করে মাহিকে নিয়ে মিন্টু চাচার চার দোকানের পাশ দিয়ে রেস্টুরেন্টে গেলাম, যাতে বন্ধু মুরাদ এটা দেখে তেলে বেগুনে জলে। খুব বেশি খেতে পারিনি, এই তো মাত্র 3,000 টাকারই বিল হয়েছে। তারপর আমাকেও ছাড়তেই চাইছিল না, জোর করে আমাকে শপিং করিয়ে দিল। তারপর বাইক নিয়ে মাহিকে বাসায় পৌঁছে দিলাম। মিন্টু মামার চায়ের দোকানে আসলাম। মাম্মা, তুমি এটা করবা আমরা জীবনেও ভাবিনি। তাও আবার আমরা তোমাকে সামান্য একটু রাগ দেখানোর জন্য। তুই কাজটা ঠিক করিসনি। আর এদিকে আমার প্রাণপ্রিয় বল্টু থুকু বন্ধু মুরাদ কাঁদতে কাঁদতে একেবারে যায় অবস্থা। বন্ধু আমাকে 5,000 টাকা দিত। এই নে 10,000 টাকা, এবার যা তো আমার চোখের সামনে থেকে। মুরাদ কান্না করতে করতে বন্ধু আমার টাকা দিল 10,000। আমি কি না করতে পারি, আমিও নিয়ে ফেললাম আর ঢুকে ফেললাম পকেটে। আর আমার বন্ধুর যায় অবস্থা। জানিস মুরাদ, আজ মাহি আমাকে রেস্টুরেন্টে খাবার খাইয়েছে আর শপিংও করে দিছে, সবটা ওর টাকায়, বুঝলি? আমি মুরাদের দিকে তাকিয়ে, অভ্র, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আপনি কে ভাই? আমি আসছি। আর রাজ সাফি ওরা মুরাদকে সান্ত্বনা দিচ্ছে। আহারে আহারে, আমি কোথায় পাবো তাহারে, আমি তো আস্তে আস্তে শেষ। অব্র, তুই আমার সামনে থেকে যা। হ্যাঁ রে, শালা আমার লোকে ভাবলস। তারপর বাইক টেস্টার দিয়ে ওদেরকে বললাম, মুরাদ। সব তো শেষ করেই দিলি, আর কি করবি তুই বল? মুরাদ, তুই বিকেল 4টার আগেই এই পার্কে যাবি, বুঝলি? নিশ্চুপ হয়ে মুরাদ কেঁদেই যাচ্ছে। মাহি দেখা করতে বলেছে। কি? হ্যাঁ রে, আর শোন, সাথে গোলাপ ফুল নিয়ে যাবি। আর ওকে কিন্তু ঠিক করে প্রপোজ করবি, বুঝলি? ওরা সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। একটু আগে আমরা যা দেখলাম আর তুই আমাদের একটু আগে যা বললি তা। তোরা যা দেখছস আর আমি যা বলছি সব সত্যি। তবে বুঝলি, মাহি ভাবি আমাকে ট্রিট দিছে আর কি। কি? হ্যাঁ রে, এতক্ষণ আমি মজা লইছি। আমার লোকে ভাইকিরি আভিনেহি। তোকে তো আজ আমি। আমাকে আর পাইকে বাইকটা নিয়ে একটানে বাসায় আসলাম। বাসায় এসে দুপুরের খাবার খেয়ে তারপর দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামতেই চোখ পড়লো সোফায় বসা মেয়েটির দিকে, না মানে নীলার দিকে। কিন্তু ও এখানে কেন? কেমন আছেন?
খুব ভালো আছি। কি হলো ওর আবার? বোধহয় আমার উপর রেগে আছে মনে হয়। আন্টিকে নিয়ে আসেনি কেন? বাসায় কেউ নেই, তাই আম্মু আসেনি। অভ্র, নীলাকে তোর রুমে নিয়ে যা, মেয়েটা একটু রেস্ট নিক। হ্যাঁ, এই যে চলেন। তারপর নীলাকে নিয়ে আমার রুমে আসতেই নীলার দরজাটা বন্ধ করে আমার কাছে এসে আমার শার্টের কলার ধরে আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে আমাকে আস্ত খেয়ে ফেলবে। আরে আমার শার্টটা ছিঁড়ে যাবে তো। কি করছো কি নীলা? একদম চুপ করে থাকো, না হলে নীলা আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। না হলে কি করবি শুনি? মেরে তোর হাড্ডি গুঁড়ো গুঁড়ো করবো। নীলা রাগের কারণটা আমি খুঁজছি, কি কারণে আমার উপর রেগে থাকতে পারে। ও মা গো, কি ঘুন্টি মাইয়া রে। একদম চুপ করে থাক। নীলা কি হয়েছে তোমার? নীলা আমার শার্টের কলা ছেড়ে দরজাটা খুলে এক দৌড়ে নিচে চলে গেল। আর আমি ভাবছি ওর কি হলো। কি রে মা, চলে আসলি যে? এমনি। আচ্ছা অভ্র, কোথায়? রুমে। ও, আম্মু কাজ করছে। নীলা আনমনে কি যেন ভাবছে। হঠাৎ নীলা তুই কি কোনো ব্যাপারে আপসেট? নীলা মাথা নিচু করে, না। আচ্ছা আন্টি, অফ্র কি কাউকে ভালোবাসে? কেন রে পাগলি? না মানে এমনি। সেদিন ওর কাছ থেকে শুনলাম ও নাকি কোন এক পুলিশিনীকে দেখতে থানায় গেছে, মনে হয় তাকেই। আম্মু মুস্কি হেসেই নীলা আস্তে করে, দেখতে না, পুলিশিনীটা ওকে ধরে নিয়ে গেছে, আর সেটা আমি। কিরে মা, কিছু বললি আমাকে? না। নীলা মনে মনে বলছে, অভ্রবাবু তোমাকে আমি পরে দেখে নেব। নীলা অভ্রকে ডেকে নিয়ে আয়। জি না আন্টি। নীলা আমার রুমের কাছে এসেই নীলা রাগী কণ্ঠে বলল, এই তোরা আন্টি ডাকছে। আসছি। আমি মনমরা হয়ে বললাম। আমি মনে মনে বলছি, একটু রোমান্টিক করে ডাকলে কেমন ক্ষতি হতো। তারপর নিচে চলে আসলাম। এসে নাস্তা করে সোজা ছাদে চলে আসলাম। আমি মনে মনে ভাবছি, আচ্ছা নীলা কি আমার উপর কোনোভাবে রেগে আছে? আমার কাঁধে কারো স্পর্শ পেতে আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে। একা একা সাথে কি করছিলে? ভাবছি তাহার কথা। ও আচ্ছা তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? কি? মেয়েদের নিয়ে ঘুরতে তো ভালোই পারো। নীলা রাগি চোখে তাকে। আমি এবার কোন মেয়েকে নিয়ে করলাম? কেন মনে থাকবে? মেয়েদের নিয়ে বাইকে ঘুরতে তো বেশ ভালোই লাগে তোর, তাই না? নীলা রেগে গিয়ে আমার শার্টের কলার ধরলো। আরে ও তো। নীলা আমার শার্টের কলারটা ছেড়ে দিয়ে, তোর মতো ছেলেদের আমার ভালো করেই চেনা আছে। এতই যখন জানো তাহলে আমাকে জিজ্ঞেস করতে আসছিলে কেন? সত্যি কথা বললে তো গায়ে ফুসকা পড়বেই। তুমি আগে আমার কথাটা শোনো, তারপর তুমি আমায় যা বলবে মেনে নেব। তারপর আমি নীলাকে পুরোটা বললাম, আজকে সকালে যা যা হয়েছে। সরি। হ্যাঁ, আচ্ছা নীলা কি আমাকে ভালোবাসে? আর না হলে ও কেন আমার সাথে একটু আগে এমন করলো, মানে রেগে গেল? আর তা যদি নাই হয়, আচ্ছা এমন তো নয় ও কোনো মেয়ের সাথে আমাকে দেখলে জেলাস ফিল করে। আচ্ছা তুমি আমাকে কেন ভালোবাসো? বেজা বেজা চোখ আমি রোদ দূরে শোকাবো। ভালোবাসি তোমারে, তা কি করে লুকাবো? তাই বুঝি। জি ম্যাডাম। আচ্ছা ধরো আজ যদি আমাদের দুজনের দেখা না হতো, তাহলে তুমি আগামী দিনগুলো কি করে কাটাতে? নীলা একমান আমার দিকে চেয়ে আছে উত্তর শোনার জন্য। আমি বলা শুরু করলাম, একটা সময় ভাবতাম জীবনটা থমকে গেছে, নিঃসঙ্গতা কাটিয়ে দেবো বাকিটা জীবন, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে আমার পক্ষে সেটা আর সম্ভব না। এতটা ভালোবাসো আমায়? হ্যাঁ। ছাদের কোণেতে আমার পাশে নীলা বসে আছে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। আমি যে ভালোবাসি। আর যদি আমার বিয়ে হয়ে যায়, তখন তুমি কি করবে? কি করে বাকিটা জীবন কাটাবে শুনি? নীলা যে এমন করে প্রশ্ন করে বসবে আমার ধারণাই ছিল না, তবু নিজেকে সামলে নিয়ে বললাম, একজনকে পাবো না জেনেও তাকে ভালোবাসার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে। মানুষকে বলতে শুনেছি পেয়ে হারানোর যন্ত্রণা নাকি না পাওয়ার চেয়ে অনেক বেশি। জানি না কোনটা ঠিক, কতটা ঠিক, শুধু এটাই জানি আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবনই বেঁচে যাব। পিচ্ছি তো দেখি খুব সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারে। সবটাই তোমার জন্য। তাই বুঝি। আমার একটা কথা রাখবে? কি? তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাবো। আমি নরম সুরে বললাম। নীলা মাথাটা নিচু করে। আমি কি নীলার কোলে মাথা রেখে শুয়েছি আর নীলা লজ্জায় লাল হয়ে আছে। আমার না মাথাটা খুব ব্যথা করছে, সত্যি আমার মাথাটা ব্যথা করছিল। কখন থেকে? কিছুক্ষণ আগ থেকে। নীলা আমার মাথায় হাত দিয়ে দেখতে ও বলে উঠলো, জ্বরে তো তোমার গা পুড়ে যাচ্ছে, চলো রুমে যাবে। তারপর নীলা আমার হাত ধরে আমার রুমে নিয়ে গেল। তুমি একটু থাকো, আমি এক্ষুনি আসছি। তারপর কি হলো আমার আর মনেই নেই। সকালে ঘুম ভাঙতে দেখি নীলা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থাকে ভীষণ সুন্দর লাগছিল।
এক কবি বলেছিল, যে মেয়েকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত সুন্দরী। আমি নীলার কপালে আলতো করে ভালোবাসার পরশকে দিলাম। তারপর আমি নীলাকে জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে পড়লাম। অভ্র, আর কতক্ষণ ঘুমাবি? তাড়াতাড়ি ওঠ। আব্বুর ডাক শুনে আমি উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে নিচে নেমে আসলাম। দেখলাম নীলা আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। তবে সে হাসির কারণ আমার জানা। অভ্র, কালকে তোর হঠাৎ কি হয়েছিল? হ্যাঁ, আসলে কালকে হঠাৎ করে আমার মাথাটা ভীষণ ব্যথা করছিল, আর তারপর আমার আর কিছু মনে নেই। তারপর আমি, আম্মু আর নীলা মিলে নাস্তা করে নিলাম। এখন কেমন লাগছে? ভালো। তারপর আমি আমার রুমে চলে আসলাম। আমি আসার একটু পর নীলা আমার রুমে আসলো। কফি খাবা? একটু পর নীলা কফি বানিয়ে আনলো। এই নাও। আমি হাত বাড়িয়ে কফিটা নিলাম। নীলা খুব আগ্রহ নিয়ে আমার দিকে চেয়ে আছে। কেমন হয়েছে কফিটা? অসাধারণ। তবে আমি কফিটা এক চুমুক খেয়ে, কি? আমরা দুজন কফিটা বদল করে খেলে ভালো হতো আর কি। কি? তবে তুমি রাজি থাকলে। আমার হাতটা কিন্তু চুলকাচ্ছে। থাকবো, আমার না এখন আর আদর খেতে ইচ্ছে করছে না। সবসময় ফাজলামো করো কেন? ভালোবাসি তাই। নীলার হাতটা আমার দিকে দেখিয়ে, নাইর চিনো? কিস চিনি, একটু শিখিয়ে দিই। আমি ওর দিকে এগোতে এগোতেই, এই না। নীলা যত পিছাচ্ছে আমি তত ওর দিকে এগোচ্ছি। একসময় নীলার পিঠ দেয়ালের সাথে লেগে যায়, আর নীলার সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। নীলার এই মায়া মায়া মুখখানি আমাকে ওর প্রতি আকর্ষণ করছে। ওর কাছে যেতে ওর ঠোঁটগুলো কাঁপতে লাগলো। আমি নিজেকে সামলাতে পারিনি, 4 ঠোঁট এক করে দিলাম। 5 মিনিট পর ওকে ছেড়ে দিতেই আমাকে ধাক্কা মেরে দৌড়ে পালিয়ে গেল। আর ওর এসব পাগলামি দেখে আমি হেসে ফেললাম। আমি নিচে যাব এমন সময় মোরাদের ফোন। হ্যালো দোস্ত, কই তুই? এই তো বাসায়। কেন, কিছু হয়েছে নাকি? আমার সাথে একটু দেখা করতে পারবি? না রে দোস্ত, এখন সময় নেই। কেন? তোর ভাবি বাসায় আসছে তো, তাকে একটু সময় দিচ্ছিলাম আর কি। মামা থাক, তোমার আশা লাগবে না। দয়া করে কালকে সকালে দেখা করলে হবে। তারপর ফোনটা কেটে দিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে টিভিটা অন করে মুভি দেখছি। তখনই আম্মু, তোর শরীর এখন কেমন আছে? ভালো আছে আম্মু। তারপর আম্মু রান্নাঘরে চলে গেল। আবার এসে, এই নে লেবুর শরবত খেয়ে নে, দেখবি শরীর ভালো লাগবে। অনিশা থাকলেও আম্মুর দিকে চেয়ে খেয়ে নিলাম। আম্মু কোথায়? ছাদে গেছি বোধ হয়। তারপর আমি ছাদে চলে আসলাম। একা একা ছাদে কি করো? আমি নীলার দিকে তাকিয়ে, নীলা রাগি চোখে তাকিয়ে, যখন তখন আমার সাথে এসব করো কেন? আর যদি আন্টি আমাদের এভাবে দেখতো তখন কি হতো? কি আর হতো, আমাদের দুজনে বিয়ে দিয়ে দিত। নীলা হাসতে হাসতে বলল, আইসে মোর পিচ্ছির স্বামী আমারে বিয়ে করতে। আমাকে একবার বিয়ে করে দেখোই না, তারপর দেখাবে এই পিচেটার পুলিশ বোর্ডের সাথে কি কি করতে পারে। কি কি করবে শুনি? রোমান্স করব। তোমার কি লজ্জাবোধ বলতে কিচ্ছু নাই নাকি? বইয়ের সামনে লজ্জা পাইলে জীবনে আর বাবা ডাক শোনা লাগবে না। নীলা লজ্জা পেয়ে বলছে তোমারে। হ্যাঁ গো, আসুন একটু আদর করি। এবার কিন্তু সোজা থানায় ঢুকিয়ে দেব। তাহলে ভালোই হবে, রোজ আমার সাথে দেখা হবে, আর মিষ্টিও খেতে পারবো প্রচুর। নীলা আমার দিকে তাকিয়ে, মিষ্টি কি? তুমি জানো না? না গো। ওই যে তোমার ঠোঁট। ড্যাট। নীলা দৌড়ে নিচে চলে গেল। আমি ওর এমন পাগলামি দেখে এসে ফেললাম। নিচে যেতে আম্মু বলল, অব্র শোন, হুম। তুই নীলাকে নিয়ে বাহির থেকে ঘুরে আয়। নীলা কি রাজি হবে? ও নিজেই আমাকে বলেছে তোকে যেন এই কথা বলি। ওকে রেডি হতে বলো, আমি রুম থেকে আসছি। তারপর রুমে এসে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট আর ব্ল্যাক শু আর চশমা পরে নিচে আসলাম। আম্মু অবাক হয়ে, আচ্ছা তুই কি আমার পোলা অভ্র? না গো, তুমি আমার আম্মু। আম্মু আমার কপালে আদর করে, তোকে আজ একদম হিরোর মতো লাগতেছে। অন্যদিন কি হিরো আলমের মতো লাগতো নাকি? আমি কথাটি শেষ করতেই নীলা আর আম্মু হাসতে হাসতে শেষ। নীলার দিকে চোখ পড়তে দেখি ও আজ নীল শাড়ি পরেছে, আর নীল চুড়ি, সবকিছু মিলিয়ে যেন একদম নীল পরীর মতো লাগছিল। আমি তোকে দেখিয়ে বাস খাইছি, তোকেও ক্রাশ খাইছি। এই ফাজিল, বেশি কথা না বলে ওকে নিয়ে তাড়াতাড়ি ঘুরে আয়। তারপর আমি আর নীলা বাইরে আসতে, কিভাবে যাবে? তোমার বাইক আছে না? হুম। আমরা বাইকে করে যাব। আমি কিন্তু মেয়েদের সাথে নিয়ে আমার বাইকে করে করি না। নীলার আগে লোক নিয়ে। কি বললি তুই? যেটা বলছি সেটাই। নীলা জোরে চিৎকার করে বলল, আন্টি, আন্টি। এই আম্মুকে রাখছো কেন? আম্মু তাড়াতাড়ি বাইরে এসে,
কি হয়েছে? আন্টি দেখো, তোমার ছেলে কালকে একটা মেয়েকে নিয়ে বাইকে করে ঘোরাঘুরি করেছে। আর আজকে আমি যখন বলেছি অফ্র আমরা বাইকে করে ঘুরতে যাব, আর তখনও কি বলেছে জানো? কি? আর এদিকে তো আমার যায় যায় অবস্থা। ও নাকি বাইকে করে যাবে না। আম্মু আমার দিকে রাগের লোক নিয়ে, অব্র আমি এগুলো কি শুনছি? আসলে আম্মু আমি তো শুধু মজা করছিলাম। আম্মু রাগি কণ্ঠে বললাম, সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই কালকে কাকে নিয়ে বাইকে ঘোরাঘুরি করছস? তারপর আম্মুকে সবটা বুঝিয়ে বললাম। আর যদি কখনো শুনি তুই কোনো মেয়েকে নিয়ে বাইকে ঘোরাঘুরি করছিস, তাহলে সেজন্যই তো আমি ওকে বারণ করছিলাম। তুই যে কেমন তা আমার ভালোই জানা আছে। জানোই যখন, তাহলে বলো কেন? নীলার দিকে চেয়ে দেখেও আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছে। তারপর বাইকটা বের করে নীলার সামনে আসলাম। নীলাকে বাইকে ওঠাতেই নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বাইকটা সবে টান দিতেই, এই ফাজিল, বাইক দেখে শুনে চালাবি, না হলে কিন্তু সোজা জেলে ঢুকিয়ে দিব। ও যেভাবে আমাকে জড়িয়ে ধরে আছে, অন্যেরা মনে করবে আমি ওর বয়ফ্রেন্ড আর ও আমার গার্লফ্রেন্ড। সত্যি যদি এমন হতো তাহলে তো কথাই ছিল না। ওই আমি ফুসকে খাবো, গাড়ি থামা। এই মাঝ রাস্তায় আমি ফুসকা পাম কই? আমি বাইক চালাতে চালাতে বললাম, এই তোরে বাইক থামাতে বলছি, তুই থামা। আমি বাইকটা ফুচকার দোকানের সামনে থামাতেই নীলা বাইক থেকে নেমে দৌড়ে ফুচকার দোকানে চলে গেল। শালা মাইয়েরা যে কেমনে এতগুলো ফুচকা খায় খোদাই জানে। আর ওইদিকে নীলার হঠাৎ আমার কথা মনে পড়তেই, অফ্র ওখানে দাঁড়িয়ে আছো কেন? আসো, ফুসকে খাবে। এমনিতে আমি ফুচকা খাই না, তবে ও ডাকছে তাই ফুচকা খেতে গেলাম। দেখি হা করো তো। আমি হা করলাম আর নীলা আমাকে একটা ফুচকা খাইয়ে দিল। তারপর ফুচকার বিল মিটিয়ে আমি নীলাকে নিয়ে একটা পার্কে এসে বসলাম। অফ্র আমি তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো। অফ্র তুমি আমাকে কতদিন ধরে চেনো? যেদিন তোমার প্রথম দেখেছি সেদিন থেকেই। দেখো, ফাজলামি করো না, আমি কিন্তু সিরিয়াস। গত 3-4 দিন থেকে। এই অল্প কয়েকটা দিনে কেউ কি কারো প্রেমে পড়তে পারে? দেখো নীলা, আমি তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি। আর তুমি যেন কি বললে, অল্প কয়েকটা দিনে কেউ কারো প্রেমে পড়তে পারে? হ্যাঁ নীলা, পারে। একজন মানুষ অন্য একজন মানুষের প্রেমে পড়তে জাস্ট একটা মুহূর্তে প্রয়োজন, আর বেশি আর কিছু না। কিন্তু আমি তো তোমার প্রেমে পড়িনি। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো আমি তো তোমাকে ভালোবাসি না। আর কাল যদি আমার বিয়ে হয় তখন তুমি কি করবে? নীলার কথা শুনে বুকের ভেতরটা মুচড়ে গেল। কি করবো ভেবে পাচ্ছি না, তবু বললাম, একজনকে পাবো না জেনেও তাকে ভালোবাসার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে। মানুষকে বলতে শুনেছি, পেয়ে হারানোর যন্ত্রণা নাকি না পড়ছে অনেক বেশি। জানি না কোনটা ঠিক, কতটা ঠিক, শুধু এটাই জানি আমি তোমাকে ভালোবাসি আর আজীবন ভালোবেসে যাব। কথাটি শেষ করতেই নীলা আমার গালে ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিল। এই তোকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? আমি কি তোমাকে খুব বেশি বিরক্ত করি? আমি বাসায় যাব। আমি আর কিছু বললাম না। একটু পর বাইকে করে নীলাকে নিয়ে বাসায় ফেললাম। রাস্তায় আমরা দুজনে কেউ কোনো কথা বলিনি। বাসায় ফিরে আমি আমার রুমে চলে আসলাম। দুপুরে আম্মু ডাকতে আমি নিচে গিয়ে খাবার খেয়ে আবার আমার রুমে আসলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুমটা ভাঙতে ফ্রেশ হয়ে আসলাম। তারপর ছাদে গিয়ে দাঁড়িয়ে আছি আর ভাবছি তাহার কথা। অফ্র, আমি পিছন ফিরে তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে। কিছু বলবে? সরি, আসলে তখন মাথাটা প্রচুর গরম হয়ে গেছিল তাই। আমি মুগ্ধ তার বিচরণে আর সে ব্যস্ত নতুনের সন্ধানে। হায় রে ভালোবাসা। আমি নীলার দিকে তাকিয়ে কথাটা একটু হাসার চেষ্টা করে বললাম। তারপর আমি সোজা নিচে চলে আসলাম। এসে আমার পাশে বসলাম। কি রে, তোর কি মন খারাপ? না। নীলার সাথে গল্প কর, দেখবি মন ভালো হয়ে যাবে। তোমার বান্ধবীর মেয়ে মানে নীলা কবে ওদের বাসায় যাবে? কালকে সকালে। আচ্ছা আম্মু, আমি আসি। আমি বসা থেকে উঠি। এই সন্ধ্যার সময় তুই আবার কোথায় যাচ্ছিস? কাজ আছে, আমি গেলাম। তারপর বাইকটা স্টার্ট দিয়ে সোজা মিন্টু মামা চা দোকানে চলে গেলাম। মামা আজকে ওরা আসেনি? আসছিস? একটু আগেই চলে গেছে। ও। তারপর ফোনটা বের করে ওর রাজকে কল দিলাম। হ্যালো রাজ, কই তুই? এই তো সবে বাসায় আসছি। আচ্ছা তাহলে তাকে আমি ফোন রাখছি। কিছু বলবি আমাকে? ভাবছিলাম আজকে আড্ডা দেবো, কিন্তু তুই তো বাসায়। আচ্ছা আজ না হয় বাদ দে, অন্য একদিন আড্ডা দেবো। তারপর ফোনটা রেখে দিলাম। মামা 1 প্যাকেট ব্যঞ্জন দেন তো। আমি সিগারেট খাচ্ছি, নীলার কথা ভাবছি। আমি পিছন ফিরে দেখি রাজ দাঁড়িয়ে। কি রে, তুই না বাসায় চলে গেলি, আবার এখানে? আরে দূর, আমি তো বাসায় যাইনি,
আমি ওর কাছে গিয়েছিলাম। ও আবার কে রে? আমি মজা করে বললাম। দূর বা, তুই জানিস না। আহারে আমার বল্টু, থুকু বন্ধু, তোর দিলের রানী কাছে গেছে। হুঁ। আপনারা বোঝেন নাই, আমার বন্ধুর গার্লফ্রেন্ডের কাছে গেছিল, আর ওর নাম দিলের রানী। থুকু রানী। আমারে একটা দে। ওকেও একটা দিলাম। তারপর দুজনে একসাথে খেতে লাগলাম সিগারেট। রাজ আমার দিকে তাকিয়ে, অভ্র, আমাকে একটা সত্যি কথা বলবি? হ্যাঁ বল। তোর কি কোনো কারণে মন খারাপ? মনে থাকলে তো। কি হয়েছে আমাকে সবটা খুলে বলতো। তারপর নীলার সাথে প্রথম দিন থেকে ঘটে যাওয়া, আজ পর্যন্ত যা আমার সাথে হয়েছে সব ওকে বললাম। তার মানে এজন্যই তোর মন খারাপ? দোস্ত, ও আমাকে ভালোবাসে না। আমি রাজকে জড়িয়ে ধরে বললাম, রাজ আমাকে ছেড়ে। তুই শান্ত হ। আমি কিভাবে শান্ত হব তুই বল? আমি 100% শিওর ও তোকে ভালোবাসে। তুই সিরিয়াস বিষয় নিয়ে ফাজলাম করতেছিস? না রে, আমি কিন্তু সত্যি সত্যি বলতাছি। কিন্তু কিভাবে? আরে বোকা, ও যদি তোকে ভালোই না বাসে তাহলে তুই ওকে কিস করার পরও কেন তোর আম্মুর কাছে তোর নামে বিচার দেয়নি? আর বরং তুই যখন অসুস্থ ছিলি ও সারা রাত তোর সেবা করেছে, আর তুই তো বললি ও তোকে জড়িয়ে ধরে ঘুমাইছিল। তাই তো, আমি তেমন করে কখনো ভেবে দেখিনি। আর সবচেয়ে বড় কথা, ও যতবার তোকে আদর করছে, থুক্কু থাপ্পড় মেরেছে, ও কিন্তু প্রতিবার তোর কাছে ক্ষমা চাইছে। হ্যাঁ রে, কিন্তু আমার পুলিশ নিয়ে তো আমাকে ওর মনের কথা বলছে না। বলেছে না তো কি হয়েছে? এবার থেকে বলবে। বাট হোয়াই? আমার কাছে একটা প্ল্যান আছে। তাড়াতাড়ি বল। আগে আমাকে ট্রিট দিবি, তারপর। শালা এরে বলে বন্ধু, সে যতই বিপদে থাকুক তার বাস না দিলে কিন্তু আর মনে ভরে না। আচ্ছা দে মনে। এবার শোন, আজ থেকে তুই ওকে ইগনোর করবি, ওর সাথে কোনো কথা বলবি না, আর মেলামেশাও। আর হ্যাঁ, ভুলেও ওকে ফোন দিবি না। আর যদি পারিস তাহলে ওর সামনে বাইকে করে মেয়ে নিয়ে ঘুরবি, যাতে ও জেলাস ফিল করে। তাহলে খুব শীঘ্রই তুই ওকে পেয়ে যাবি। পেয়ে তো যাবো, কিন্তু তারপর আমার কি হবে? মানে? বাইকে করে মেয়ে নিয়ে ঘুরলে ও আমার অবস্থা খারাপ করে ফেলবে। থ্যাঙ্কস দোস্ত। এবার চল। তারপর রাজকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেয়ে আসলাম। শালা হারামি যা খাওয়ানটা খাইলো। তারপর বাইক নিয়ে সোজা বাসায় চলে আসলাম। রাত প্রায় 11টা। অব্র, তুই এতক্ষণ কোথায় ছিলি? কোথায় ছিলাম মানে? বাইরে ছিলাম আর কি। ফাজলামি বাদ দিয়ে, মেয়েটা সেই কখন থেকে তোর জন্য বসে আছে একসাথে খাবে বলে। আমি বাইরে থেকে খেয়ে আসছি। তারপর সোজা রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে দেখি তুমি এখানে বসে আছো কেন? আসলে সকালে ঘুম ভাঙতে দেখি আমার পাশে নীলা বসে আছে, তাই বললাম। আন্টি ডাকতে বলেছিল, তাই আসছি। সেটা নয় বুঝলাম, তো আমাকে না ডেকে আমার পাশে বসেছিলে কেন? হ্যাঁ, আমার ভালো লাগছিল তাই বসছি, তাতে তোর কি? নীলা নিচে চলে গেল, আর আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর রেডি হয়ে নিচে নামতেই, অব্র, জি আম্মু। তাড়াতাড়ি নাস্তা করে নে। কেন গো আম্মু? নীলাকে বাসায় পৌঁছে দিয়ে আসবি। ওর কি হাত পা নেই নাকি? আর শোনো, আমার কাজ আছে, তাই আমাকে দিয়ে আসতে পারবো না। তোর সাথে আমি গেলে তো যাব না তোর সাথে। কি যে পুলিশ হইলা, একা একা যদি বাসায় যেতে পারো না? হ্যাঁ। নীলা রাগে চোখে আমার দিকে তাকিয়ে, তুই আমারে কি বললি? কানে কি শোনেন না? মনে হয় কানে সমস্যা আছে। তারপর নাস্তা করে নিজের রুমে চলে আসলাম। আর রাজের বলা প্ল্যান অনুযায়ী চলতে হবে, না হলে তো ওর মুখ থেকে আই লাভ ইউ শুনতেই পারবো না। আমি কিন্তু আপনা করে ওইটা বলি নাই। হ্যাঁ, ওই আমি বাসায় যাবো। আমি পিছন ফিরে দেখি নীলা দাঁড়িয়ে আছে। তো তুই আমারে বাইকে করে দিয়ে আসবি। আমি আপনার কি লাগি যে আপনার বাইকে করে বাসায় দিয়ে আসবো? তুই যাবি নাকি যাবি না? না। আমি কথাটা শেষ করতেই নীলা আমার গলা চেপে ধরলো। আপনি আমার গলা ধরলেন কেন? তুই আগে বল, তুই আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবি, তারপর আমি তোর গলা ছেড়ে দেব। আমি আপনার কি লাগি যে আপনাকে বাসায় পৌঁছে দেব? তুই কিন্তু এবার বেশি করে ফেলছিস। আমি বেশি করে ফেলে দোষ, তাই না? আমি যখন আপনাকে ভালোবাসি বলতাম, তখন আপনি আমাকে কি বলতেন মনে নেই? আমি তোকে ভালোবাসি না, তুই আমাকে বিরক্ত করবি না, সেই জন্য তো আমি এসব ছেড়ে দিছি। নীলা আমাকে ছেড়ে দিয়ে নিচে চলে গেল, আর আমি বিছানায় বসে আফসোস করছি। আহারে আমার প্রিয়, তারে নিজে বাসায় দিয়ে আসতে পারলাম না,
সব দোষ রাজের। শালা তোরে মুই দেখে নেমো। হঠাৎ আম্মু আমার রুমে এসেই আম্মু রাগি চোখে আমার দিকে তাকিয়ে বলল, অব্র, জি আম্মু। তুই নীলাকে কি বলছস? আমি আবার ওকে কি বললাম? সত্যি করে বলতো, তোর সাথে ওর কি কোনো বিষয়ে সমস্যা হয়েছে? কই না তো। তাহলে ও কাঁদছে কেন? হ্যাঁ, আচ্ছা তুই থাক, আমি ওর কাছে গেলাম। আম্মু চলে গেল আর আমি ভাবছি, কি রে ও আবার কাঁদছে কেন? আমি তোকে খারাপ কিছু বলিনি। আচ্ছা আমি যে তখন ওকে বললাম আমাকে বাসায় দিয়ে আসতে পারবো না, সেই জন্য নয় তো? তার মানে কি আমাকে ভালোবাসে? তোর কিছুই বুঝতেছি না। একটুবার নিচে চলে আসলাম, দেখলাম নীলা আর আম্মু বসে আছে, আর এখানে নীলার ব্যাগ আছে, মনে হয় এক্ষুনি চলে যাবে। অব্র, হুম। তুই নীলাকে ওর বাসায় পৌঁছে দিয়ে আয় প্লিজ। আম্মুর এই কথাটা তুই আর না করিস না। হুম। আমার কথা আর ফেলতে পারলাম না, আর নীলার জন্য কষ্ট হচ্ছে। পাগলিটাকে তখন এইভাবে কথাগুলো বলা উচিত হয়নি। আমিও কখন যাবে? এই তো এখন। তারপর আমি নীলাকে বাইকে নিয়ে ওর বাসা থেকে রওনা হলাম। নীলা আগেকার মতো বাইকে উঠে আমাকে জড়িয়ে ধরলো, আর বাইকে গ্লাসের এনে দেখলাম নীলা মুচকে হাসছে। একটু পর বাসায় এসে ওকে নামিয়ে দিলাম। আমি আসি। বাসার ভেতরে যাবে না? আমার কাজ আছে, আজ আসি, অন্য একদিন না হয় যাব। অফ্র, তুমি কি কোনো কারণে আমার উপরে রেগে আছো? নীলা আমার দিকে করুণ চোখে তাকে, তুমি আমার কি হও যে আমি তোমার উপর রেগে থাকবো? তারপর বাইকটা স্টার্ট করে ভার্সিটি গেলাম। নীল, এদিকে আসো। তারপর নীল আমার কাছে এসে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো নীল? জি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি তো অনার্স প্রথম বর্ষে, তাই না? জি ভাইয়া। তোমার ক্লাসের রানী কি চেনো? ওকে একটু আমার সাথে দেখা করতে বলো, কেমন? একটু পর রানী আমার কাছে এসে, ভাইয়া কেমন আছেন? ভালো না। কি হয়েছে ভাইয়া? তারপর রানীকে সবটা বললাম। তো এখন আমাকে কি করতে হবে? ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। রানী লজ্জা পেয়ে, ও কি এ ব্যাপারে জানে? এসব তোরই প্ল্যান। রানী হচ্ছে আমার রাজ বল্টুর গার্লফ্রেন্ড, থুকু বন্ধুর। তাহলে আমার কোনো আপত্তি নেই। তাহলে কাল থেকে? ভাইয়া। ওকে, আর শোনো, তোমার নাম্বারটা দাও। 01702। রাজকে কি? তোমাকে এই ব্যাপারে এখন কিছু বলার দরকার নেই, একেবারে কালকে সকাল ওকে জানাবো। তারপর ওর সাথে কথা বলে শেষ করে বাসায় চলে আসলাম। আর ভাবছি, রাজ তোর সামনে তোর গার্লফ্রেন্ড নিয়ে আমি ঘুরমু, বাবা চাই গুলো কপাল লাগে রে দোস্ত, কপাল। এসে ভাবছি আর আসছি, হঠাৎ আম্মু আমার কাছে এসে, বাপজান এইসব তো ভালো না। মানে? আমার কাছে আসো, তারপর তোমাকে বলতেছি। আমি তো আমার কথা শুনে বাবা চাকা খেয়ে গেলাম। কই কি আম্মা? আম্মা আবার আমার আর নীলার ওইসব দেখে ফেলেনি তো? হাই আল্লাহ, এবার কি হবে? কিছু বলবো আমারে? আমি ভয় পেয়ে আমার কাছে গেলাম। হতচ্ছাড়া, সিগারেট ওইসব সাইপাস কতদিন ধরে খাস? আমি আম্মুর কাছে গিয়েও দিলাম দৌড়, এক দৌড়ে বাথরুমে। ভাবতেছি আম্মুকে ব্যাপারে বললো কে? নীলা নয় তো? হতে পারে। পরে দুপুরে খাবার খেয়ে নিলাম, আর সারাদিন ওভাবে কেটে গেল। সকালে কারো ফোনের আওয়াজে আমার শখের ঘুমটা ভেঙে গেল। হ্যালো, কে? ভাইয়া আমি রানী। আপনি বলছিলেন না আমাকে? আরে কালকে। ও হ্যাঁ, তুমি এখন কোথায়? এই তো বাসায়, এক্ষুনি বের হব। বের হবি? ভালো কথা। তুই আমার ঘুম ভাঙলি কেন? ভাইয়া আমাকে কিছু বললেন? কই না তো। তুমি ভার্সিটির সামনে থাকো, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। তারপর তাড়াতাড়ি নাস্তা সেরে রাজকে কল দিলাম। হ্যালো রাজ, তুই কোথায়? আমি, মুরাদ, সাফি, আমরা তো মন্টু মামার চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছি। তুই কই? আসতেছি আমি। বল্টু, থুক্কু, বন্ধু, তুমি তাড়াতাড়ি আসো, আমরা তোমার লাইগা ওয়েট করতাছি। শালা কর মজা, একটু পর তোর মজা আমি বাহির করবো। তারপর বাইক নিয়ে সোজা ভার্সিটির সামনে গেলাম। পরে রানীকে নিয়ে সোজা মন্টু মামার চার দোকানের সামনে আসলাম। আমার সাথে রানীকে দেখে সবার অবস্থা দেখার মতো হয়েছে, তবে রাজের একটু বেশি। শত হোক ওর গার্লফ্রেন্ড বলে কথা। বাইক থেকে নেমে আমি আর রানী রাজের কাছে গেলাম। তুমি কেমন আছো? ভালো। রানী, তুমি একটু ওই দিকটায় যাও, ওর সাথে আমার কিছু জরুরি কথা আছে। তারপর রানী ওইদিকে চলে গেল। মামা এসব কি? হ্যাঁ বোঝো না, মুড়ি খাও। দেখ অভ্র, ও আমার গার্লফ্রেন্ড। জানি তো। তাহলে তোর ওর সাথে কি? তুই তো বললি। আমি আবার তোকে কখন বললাম? আরে মনে নেই, কালকে তো বললি।
নীলাকে জেলাস ফিল করাতে একটা মেয়ের সাথে ঘোরাঘুরি করবি, তাই তো রানীকে নিয়ে আসছি। তুই তো নীলাকে জেলাস ফিল করাইতেছিস না, বরং আমারে করাইতেছিস। ওর কথা শুনে আমরা সবাই হেসে ফেললাম। আচ্ছা তোরা থাক, আমরা আসি। আমরা মানে? আমি আর রানী। তোরা আবার কই যাবি? আরে নীলার কাছে যাব, তা নয় আর কি। তারপর রানীকে নিয়ে সোজা থানায় গেলাম। থানায় ঢুকে আমি অবাক, কারণ নীলার কেবিনে ঢুকতে দেখি নীলা আর নীলার আম্মু বসে আছে। আমরা দুজন ভিতরে ঢুকতেই ওরা আমাদের দিকে চেয়ে আছে। আরে অভ্র যে, ভেতরে আসো। এ আসো। আমি রানীর দিকে চেয়ে আমি রানী আন্টির পাশে চেয়ারটাতে বসলাম। নীলার দিকে চেয়ে দেখলাম নীলা রানীর দিকে রাগি চোখে চেয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি ওকে আস্ত খেয়ে ফেলবে। অভ্র, এই মেয়েটা কে? রানীর দিকে ইশারা করে, ও আমার কাজিন। এই রাস্তায় যাচ্ছিলাম, তাই ভাবলাম নীলাপুর সাথে একবার দেখা করে যাই। তা আন্টি আপনি এখানে কেন? বাজারে আসছিলাম, তাই ভাবলাম নীলার সাথে দেখা করে যাও। নীলার দিকে চেয়ে দেখি ও চোখ দুটো লাল হয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি আমাকে আর রানীকে আস্ত খেয়ে ফেলবে। আর আমি ওকে একটু আগে যে সুন্দর করে ডেকেছি, মানে নীলাপু বলে, আমার মনে হয় না ও আমাকে এমনিই ছেড়ে দেবে। তোমার নাম কি? আন্টি রানীর দিকে চেয়ে, রানী। পড়াশোনা করো? জি। কিসে পড়ো? আমি নীলার দিকে তাকিয়ে দেখি ও খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে। এবার অনার্স প্রথম বর্ষে। অভ্র তোমার কি হয়? উনি তো। আমি রানীকে থামিয়ে দিয়ে বলা শুরু করলাম, আন্টি ও আমার সম্পর্কে চাচাতো বোন হয়। আর আপু আপনি কেমন আছেন? আমি যদি একটু আগে আন্টিকে না থামিয়ে দিতাম তাহলে সব প্ল্যান নষ্ট হয়ে যেত। আচ্ছা নীলা, আম্মুর বাসায় যাও, বাসায় কাজ পড়ে আছে। আর অভ্র, তুমিও একদিন আমাদের বাসায় এসো। তারপর আন্টি চলে গেল। আর আমি নীলাকে উদ্দেশ্য করে বললাম, আপু আমার খুব খিদে পেয়েছে। আমার কথা শুনে রানী মুসকে মুসকে হাসছে আর নীলার আগে চটপট করছে। সবচেয়ে বড় কথা, নিজের হবু বউকে আপু বলে ডাকার মজাই আলাদা। একটু পর হাবিলদার এসে নাস্তা দিয়ে গেল। তারপর আমরা সবাই মিলে নাস্তা করে নিলাম। অফ্র, তুমি একটু বাইরে যাও তো। কেন? যেতে বলছে, যাও। আমি জানি নীলা এখন রানীর সাথে কথা বলার চেষ্টা করবে, তাই আমি, রানী চলো। ও এখানে থাক, তুমি বাইরে যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। ও তোমার কে হয়? রানী লজ্জা পেল। আপনি জানেন না? রানীর কথা শুনে তো আমার যায় অবস্থা। ওরে বোন রে বোন, ও আমার হবু বউ রে, তুই আর কিছু বলিস না, ভবিষ্যতে আমরে। আমি একটু ওয়াশরুম থেকে আসছি, তোমরা থাকো। নীলা ওয়াশরুমে চলে গেল। আর আমি, এই তুমি একটু আগে এগুলো কি বললা? ভাইয়া, এগুলো না বললে তো আমরা জানতে পারবো না উনি আপনাকে ভালোবাসে কিনা। তাই বলে তুমি আমাকে মারবার প্ল্যান করে আসছো, তাই না? একটু বাদে নীলাও চলে আসলো। ওর চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে ও একটু আগে কান্না করেছে, কিন্তু ও তো আমাকে ভালোবাসে না, নাকি ভালোবাসে? তারপর নীলাকে বিদায় জানিয়ে রানীকে ওর বাসায় নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। অব্র, খাবার খেতে আয়। হ্যাঁ আম্মু। তারপর খাবার কিনে নিজের রুমে চলে আসলাম। আর ভাবতেছি সকালে ঘটনাটা, আচ্ছা নীলা কি সত্যি আমাকে ভালোবাসে? আর যদি আমাকে ভালো নাই বাসে, তাহলে আমার সাথে রানীকে একসাথে দেখেও এমন কেন রিয়েক্ট করলো? শালার ভালোই লাগছে না। আবার নিচে এসে বাইকটা নিয়ে পার্কে চলে আসলাম। পার্কে বসে ছোট আপুগুলোর খেলা দেখছিলাম, ওরা কানামাছি খেলতেছে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখে রানী কল দিয়েছে। হ্যালো ভাইয়া। হুম। কোথায় আপনি? এই তো পার্কে বসে আছি, কিন্তু কেন বলো তো? আসলে আমার কিছু জামা কেনার ছিল, রাজকে বলেছিলাম, ও আজকে গ্রামের বাড়িতে গেছে, আর ও বললো আপনার সাথে যেতে। তুমি এখন কোথায়? বাসায়। তুমি রেডি হও, আমি আধ ঘন্টার মধ্যে তোমার বাসায় আসছি। একটুবার বাইক টেনে রানীদের বাসা নিচে গেলাম। তারপর রানীকে নিয়ে মার্কেটে গেলাম। শালার মাইয়া মানুষেও যে জামা চয়েস করতে এত সময় লাগে। 1.5 ঘন্টা ধরে বসে আছি, এখন একটা জামা চয়েস হলো না। ভাই, আপনার কি খারাপ লাগছে? না রে বোন, আমার কাছে আরাম লাগছে। ভাইয়া কিছু বলছেন কি? তুমি তাড়াতাড়ি মার্কেট করো। তারপর রানী জামা চয়েস করতেছে, এই ফাঁকে আমি রাজকে কল দিলাম। মাম্মা কই তুই? এই তো বাসায় শুয়ে আছি। মামা তুই না গ্রামের বাড়িতে? আরে বোকা, আমি আবার কখন গ্রামের বাসায় যামু? কিন্তু রানী যে বলল। সেটা তো ওর হাত থেকে বাঁচার লাগি। শালার মাইয়ারা মার্কেটে গেলে 4-5 ঘন্টা লাগায় দেয়, তাই ওকে মিথ্যা বলেছিলাম। মাম্মা তুই কোথায় এখন? ওরে বাটপার চিটার, আমারে ফাঁসাই দিছস। এখন বলতেছিস আমি কই? শালা ফাজিল, এবার বোঝ মজা। আমার গার্লফ্রেন্ড লয় ঘুরলে কেমন মজা লাগে।
তোর হাতের কাছে পাই, তারপর বোঝামো। তারপর ফোনটা রেখে দিলাম। একটু পর রানী মার্কেট শেষ। ভাইয়া আমার কেনা শেষ। তারপর রানী বিল মিটে বিলটা আমি দিলাম। পরে ওকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় ফেললাম। রাতে খাবার খেয়ে আসছি, তখন আম্মু যা বললো তা শুনে আমি হাসবো নাকি কাঁদবো বুঝতেছি না। আম্মু, তুমি সব কি বলতেছো? তোমার শরীর ঠিক আছে তো? আমার শরীর মন দুটোই ভালো আছে। তাহলে আমি কেন আমার বাইক বিক্রি করবো? আমি যেটা বলছি সেটা হবে। বলে হলো নাকি? তাহলে মেয়ে নিয়ে ঘুরোস কেন? আমি বাইকে মেয়ে নিয়ে ঘুরি, তোমাকে কথা কে বললো? আমি কোন দুঃখে তোকে বলতে যাব? তাহলে আমি কোন সুখে তোমার কথা শুনতে যাব? তারপর আমি রুমে এসে দরজা আটকে দিলাম। পরে বারান্দায় গিয়ে সিগারেটটা ধরালাম আর ভাবছি, আমি যে মেয়ে নিয়ে ঘুরি এ কথা আম্মুকে কে বললো? আচ্ছা, নীলা নয় তো? হ্যাঁ, নীলাই হবে, কারণ আমি যে রানীকে নিয়ে ঘুরছি সেটা নীলাই আম্মুকে বলতে পারে। তার মানে নীলা কি আমাকে সকালে ঘুম থেকে রেডি হয়ে নিচে নামতেই? অব্র শোন, কিছু বলার থাকলে বলো, আমার কাজ আছে। তুই কি আমার উপর রেগে আছিস? তুমি যেটা মনে করো। রাগ করছিস? আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই নিশ্চুপ। নীলার আম্মু ফোন করেছে ওদের ওখানে যেতে। তো তোকে সাথে করে নিয়ে যেতে বলছে। আমার এখন কাজ আছে, তুমি বরং যাও। আমি তো আমার শ্বশুর বাড়ি যেতে চাই, কিন্তু কেমনে যে বলে আম্মুর সামনে। তুই না গেলে আমিও যাব না। তুমি যখন এত করে বলছো তাহলে চলো, যাও যাক। তারপর আম্মুকে নিয়ে মাইক্রোতে করে ওদের বাড়ি গেলাম, মানে আমার বাড়ি। গাড়িটা পার্কিং করে ভেতরে যেতে দেখলাম একজন মধ্যবয়স্ক লোক বসে আছে। উনি মনে হয় নীলার আব্বু। আঙ্কেল কেমন আছেন? ভালো। তুমি অব্র, তাই না? জি। আরে দাঁড়িয়ে কেন, এখানে বসো। হ্যাঁ। অভ্র কেমন আছো? ভালো, আপনি? এতক্ষণ ভালো ছিলাম না, তোমার সাথে কথা বলার পর ভালো হয়ে গেলাম। আন্টি মুসকে সেই কেন আন্টি? আঙ্কেল বুঝিয়ে আমার মতো মিষ্টি করে আপনার সাথে কথা বলতে পারে না? আমার কথা শুনে আঙ্কেল কাশতে লাগলো। তোমার আঙ্কেল তো কোনো কাজেরই না। বাবা, তুমি বরং উপর থেকে ঘুরে আসো। জি শ্বশুর আব্বা। কিছু বললে? না মানে আম্মুকে দেখছি না তো, তাই জিজ্ঞেস করলাম। তোর আম্মুকে বলি হারি, এখানে এসেই রান্নাঘরে চলে গেছে। তারপর আমি উপরে চলে আসলাম, মানে ছাদে। শালার আজকে সিগারেটটা খাইতে পারলাম না। না, এখানে একটা খেয়ে নেই, না জানি আর কখন খাওয়া হবে। তারপর সিগারেটটা ধরে সেই টান। আরে মনে সুখে খাইতেছি, হঠাৎ কে যেন পিছন থেকে আমার পিঠে হাত রাখলো। কে? সিগারেটটা এখন আমার হাতে। আঙ্কেল আপনি? তাড়াতাড়ি নিচে যাও। আঙ্কেল আমার হাত থেকে সিগারেটটা নিয়ে, আসলে আঙ্কেল রাগি লোক নিয়ে। আর কয়টা সিগারেট আছে? আর নেই। আঙ্কেল পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে আঙ্কেল সিগারেটটা টান দিয়ে, ব্যঞ্জন 1 প্যাকেট কিনো। আপনি? আমিও খাই। আর তাড়াতাড়ি নিচে যাও। আর হ্যাঁ, মনে করে ওটা এনো। আমি তো আঙ্কেলের কথা শুনে শিহরিত। তারপর নিচে চলে আসলাম আর ভাবছি, যাক শালা, মনের মতো একটা শ্বশুর পাবো। যদি বউটা মনের মতো হতো তাহলে তো আর কথাই নেই। তোমার আঙ্কেল কোথায়? ছাদে। তুমি নাস্তা করো। আর আপনারা? আমরা করে নিয়েছি। তারপর নাস্তা করে ছাদে চলে আসলাম। তুমি তো দেখছি একদম আমার মতোই। সত্যি? আমি তোমার নামে একটা কথা শুনেছি, সেটা কি সত্য? কি? তুমি নাকি বাইকে করে মেয়েদের নিয়ে ঘুরো। বলতে গেলে আমি এখন আঙ্কেলের সাথে খুব ফ্রি হয়ে গেছি। তবে আঙ্কেল একটু আগে যা বললো, আপনাকে কথা কে বললো? কে আবার? আমার মেয়ে নীলা। আঙ্কেল আপনি হাসছেন কেন? কালকে রাত্রে নীলার কান্না দেখে আমার এখনো হাসি পাচ্ছে। নীলাপু কালকে রান্না করেছে? আঙ্কেল আমার দিকে মুচকে হাসি দিয়ে। নীলাপু মানে? আসলে আমি মাথা চুলকাতেই বললাম। তুমি আসলেই খুব মজার। আর শুনো, তোমার নীলা আপু ওনার রুমে আছে, তুমি গিয়ে দেখা করে আসো। আঙ্কেল আস্তে আস্তে বলো, কি যে বলেন না আঙ্কেল। আমি তোমার ব্যাপারে সব জানি। আর ওকে আপু বলে ডাকো কেন? কয়জন এই ব্যাপারে নিজের হবু বউকে আপু বলে ডাকতে? আমি আস্তে আস্তে নীলার রুমের কাছে চলে আসলাম। আঙ্কেল তো আমাদের ব্যাপারটা জানে, তার মানে নীলা আমাকে ভালোবাসে না? ওকে একটু রাগিয়ে দেখা যাক। আগে রুমের ভেতরে ওকে দিয়ে দেখলাম নীলা কোথায়। ও বিছানায় বসে আছে। আপু আসবো? নীলা আমার দিকে রাগি চোখে তাকিয়ে, আপু ও আপু আমি আসবো। নীলা মাথা নেড়ে, আপু আপনি কেমন আছেন? ওই কে রে তোর আপু? আমি তোর কোন জন্মের আপু লাগি? আরেকবার আমাকে আপু বললে খুন করে ফেলবো। নীলা আমার শার্টের কলার ধরেই, আপু আপনি নাকি কালকে রান্না করেছেন? আমি ওকে রাগানোর জন্য বললাম। নীলা সাথে সাথে আমাকে ঠাস করে থাপ্পড় মেরে দিল। আরেকবার আমাকে আপু বললে খুন করে ফেলবো।
আমি নিচে যাব, তারপর ওকে ধাক্কা মেরে নিচে চলে আসলাম। আমি কেমন করেছি যে আমাকে থাপ্পড় মারবে? হ্যাঁ, আমি তো শুধু কাপড় বলে ডেকেছি। বাবা, তোমার গালে ওটা কিসের দাগ? আঙ্কেল আমার মুখের দিকে ইশারা করে, আপনার গণধর্মে আমাকে আদর করেছে যে দাগ এটা। নীলা তোমাকে আদর করেছে ওই সুন্দর নরম হাত দিয়ে। আসলে আমি আঙ্কেলের সাথে এই কয়েকটা সময় খুব ফ্রি হয়ে গেছি। তা কি এমন কাজ করলেও শুনি? আপু। আচ্ছা আঙ্কেল, আমার ওর ব্যাপারে আপনাকে কে বলেছে? কেউ বলেনি। তাহলে? কালকে আমার মেয়ে বাসায় এসেই সে কি কান্না, ওকে শান্ত করলাম, বললাম কি হয়েছে। ও কি বলেছে জানো? কি? ওই বজ্জাতটা আবার ওই মেয়েকে নিয়ে বাইকে করে ঘোরাঘুরি করছে, আবার ওই ছিমড়িরে শপিংও করাইছে। এ কথা বলে আবার কান্না। তারপর আবার কি বলেছে জানো? ওই অভ্র লুচ্চা আমাকে আপু বলে ডেকেছে। আঙ্কেল আপনি হাসছেন? আজ অনেক বছর পর নিজের মেয়ের বাচ্চার স্বভাবের কান্না দেখে তো আমি। আপনি দেশে ফিরলেন কবে? গত 3 দিন হবে। এভাবে আঙ্কেলের সাথে আড্ডায় বেশ মজা হয়ে গেছে। দুপুরে সবাই একসাথে খেয়ে নিলাম। বিকেলে ছাদে বসে আছি, তখন দেখলাম নীলা আসতেছে। ওকে দেখেও না দেখার বান করে আমি ফোনটা বের করে রানীকে কল দিয়ে কানের কাছে নিই। বাবু, তুমি দুপুরে খেয়েছো? ভাই এসব কি বলছেন? এই নীলা সামনে আছে। রানী বোনের উপাস থেকে হাসি দিয়ে, আগে বলবেন না। তুমি জানো তোমাকে না দেখলে আমার না রাতে ঘুমিয়ে আসে না। আমারও। নীলা আমার সামনে আসতেই আমি ফোনের সাউন্ডটা বাড়িয়ে দিলাম যাতে নীলাও আমাদের কথা শুনতে পারে। কালকে যে তোমাকে শপিং করে দিয়েছিলাম, তোমার সবগুলো পছন্দ হয়েছে তো? শোনো, আমার না একটা ইয়ে লাগবে। কি? বুঝো না? আমি ফোনটা মুখের কাছে এনে ঘিস দিতে যাব, তখনই ঠাস করে জোরে একটা শব্দ হলো। তবে সেটা আমার গালে না, আমার ফোনের। নীলা আচার মেরে ফোনটা ভেঙে ফেললো। তুমি আমার ফোন ভাঙলে কেন? তারপর নীলা যা করলো আমি ভাবতে পারিনি যে নীলা তা করবে। নীলা আমার শার্টের কলা ধরে ও ঠোঁটের সাথে আমার ঠোঁট জোড়া লাগিয়ে দিল। আমি এমন কাণ্ড দেখে থ হয়ে গেছি। পরে ওর সাথে রেসপন্স দিতে লাগলাম। একটু পরে আমাকে ছেড়ে দৌড়ে ছাদ থেকে চলে গেল। আমি এমন কাণ্ড দেখে হাসছি আর ভাবছি, মিস অভ্র, তুমি তো আমার প্রেমে পড়ে গেছো দেখতেছি। মনে সুখে আমি গান গাইতেছি, আহারে আহারে আমি তাহারে খুঁজা পাইছি রে। একটু পর আবার মন খারাপ হয়ে গেল। নীল আমার ফোনটা ভেঙে ফেলছে। তারপর নিচে চলে আসলাম। এসে দেখতেছি ওরা সকলে আড্ডা দিতেছে। আমি তাতে চোখ দিলাম। নীলা, তুই আমাদের সকলের জন্য নাস্তা নিয়ে আয়। জি আম্মু। নীলা আর রান্নাঘরে যাওয়ার পর হঠাৎ আন্টি, অভ্র, আমরা সবাই তোমার নামে যা যা শুনছি তা কি সত্যি? দেখলাম আম্মু আর আঙ্কেলও হাসতেছে। আমি তো কি যে বলেন না আন্টি। হ্যাঁ, আর লজ্জা পেতে হবে না, আমরা সব জানি। হ্যাঁ হ্যাঁ, আন্টি আবার কি জানে? ওটাই নয় তো আবার। ইস রে, আমার তো হেব্বি লজ্জা করতেছে। কি জানেন আন্টি? এই তো, তুমি যে নীলাকে আর নীলা তোমাকে। আন্টি বলে হেসে দিল। আন্টির হাসা দেখে আমার তো লজ্জায় যায় যায় অবস্থা। আরে তুমিও না সোজা বলে দিলেই তো পারো, এত দম করার কি আছে শুনি? আপনারা কি বলতে চাইছেন আমি তো কিছুই বুঝতেছি না। এত কিছু করে এখন বলছে আমি কিছুই জানি না, হতচ্ছাড়া কোথাকার। হ্যাঁ হ্যাঁ, আম্মু বলে কি আমি তখন পালিয়েও যাইতে পারবো না। ইস রে, কি ফেসাতে না বললাম। তুমি কি নীলাকে ভালোবাসো? জি। তো বাইকে মেয়ে নিয়ে ঘুরো কবে থেকে? আপনাকে কথা কে বললো? তার মানে নীলা কি আমাদের মিথ্যে বলেছে? আসলে হয়েছে আন্টি, ওইটা আসলে আমার কি ভাবি। কি? আমি পিছন ফিরে দেখি নীলা। হ্যাঁ হ্যাঁ, এখন আমার কি হবে? নীলা নাস্তা প্লেট টেবিলে রেখে আমার কাছে এসে, তুই তুই এতদিন আমার সাথে, তোকে তো আমার আর কে পায়। একদরে হবু শ্বশুর বাড়ি থেকে বের হয়ে আসলাম। তারপর একটা চায়ের দোকান থেকে নাস্তা করে নিলাম। পরে সিগারেট 1 প্যাকেট কিনে নিলাম। তারপর চুপি চুপি বাসার ভেতরে ঢুকতেই দেখলাম সবাই একজোটে বসে আছে। অব্র, এদিকে আয়। জি আম্মু। আমি আস্তে আস্তে আম্মুর কাছে গেলাম। তুই জানিস মেয়েটা কত কষ্ট পেয়েছে? আমার কি দোষ বলো? এই তো আমাকে এসব করতে বাধ্য করেছে। তাই বলে? এখানে ওদের দুজনেরই ভুল আছে। আমরা একজনকে প্রাধান্য দিলে কিন্তু হবে না। আব্বু, ওকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। কি? আমি পিছন ফিরে চলে যাচ্ছি।
আমি জানি ওরা আমাকে আটকাবে। আরে আমি যদি এখন চলে না যাওয়ার ভান করি, আমার কি দাম থাকবে? হ্যাঁ, আমার একটা প্রেস্টিজ আছে না? আন্টি, আপনার ছেলে যদি এই বাসা থেকে এক পা বাইরে রাখে, আমি ওর পা দিয়ে কিন্তু ফুটবল খেলবো। আমি সাথে সাথে ওই জায়গায় দাঁড়িয়ে গেলাম। শালার সবার প্রতি আমার কম বেশি বিশ্বাস আছে, কিন্তু এই পুলিশের উপরে নাই। তুই গিয়ে টেবিলে বস, আমি নাস্তা নিয়ে আসছি। আমি বাইরে থেকে খেয়ে আসছি। আমার লাঠিটা যেন কোথায় রাখছি? নীলা ওদিক ওদিক তাকাতে তাকাতে মনে হয় ওটা খুঁজছে। আমি সোজা টেবিলে গিয়ে বসলাম। আমার এমন কাণ্ড দেখে ওনারা সবাই হেসে দিল। তারপর নাস্তা করে উপরে চলে আসলাম। আমি গেস্ট রুমে শুয়ে আছি। তোমাকে নিচে ডাকছে। আমি শোয়া থেকে উঠে দেখি নীলা দরজার কাছে দাঁড়িয়ে। হ্যাঁ যাও, আমি আসছি। তাড়াতাড়ি আসো। নীলা এই বলেই নিচে চলে গেল। একটু পর আমি নিচে নামতেই দেখলাম নীলা আম্মুর পাশে বসে আছে, আর সবাই যেন কি বিষয় নিয়ে কথা বলতেছে। এখানে এসো, বসো। জি। তারপর আমি নীলার পাশে বসলাম। আমি নীলার দিকে তাকাতেই দেখলাম নীলা মিটি মিটি হাসছে। অব্র, আমরা সবাই মিলে এই ডিসিশন নিছি। কি? আমরা আগামীকালই তোমার আর নীলার বিয়েটা সেরে ফেলতে চাইছি। বিয়ের কথা বলতে নীলার মুখটা লজ্জায় ভরে গেছিল। আমি একটা কথা বলতে চাই, বিয়েটা আর কিছুদিন পরে করলে হয় না? কিন্তু আফরো, তোমার সাথে আমার কথা আছে। এই বলে নীলা উপরে চলে গেল, আর আমি ভয়ে ভয়ে পড়ে যাচ্ছি, আর বাকিটা মিটি মিটি হাসছে। আমি নীলার রুমে যেতেই নীলা দরজাটা বন্ধ করে একদম আমার কাছে এসে নীলা আমার শাড়ির কলার ধরেই। একটু আগে কি যেন বললি? আসলে আমি চাইছিলাম নীলা আমাকে থামিয়ে দে। তুই এখন নিচে গিয়ে বলবি আমি তোমাদের ডিসিশনে আছি, না হলে? নীলা আমার শাড়ির কলা ছেড়ে আমার কপালে আদর করে। এই তো আমার লক্ষ্মী বাবু। এই আমি বাবু না, আমি অভ্র। আসছে আমার অফ্রো বাবু। নীলা এই বলেই এক গাল এসে দিল, আর আমি ওর মায়াবী মুখখানে দেখছি। ওই এমন করে কি দেখছো? নীলা আমায় হালকা ধাক্কা দিয়ে পড়ি দেখি। আমি ভাবনা জগতে ডুবেই বললাম কথাটা। এখানে পড়ি কোথায়? এই তো আমার সামনে দাঁড়িয়ে। যা। এই শোনো না, আমার না একটি লাগবে। আমি ওর ঠোঁটের দিকে ইশারা করে বললাম। নীলা লজ্জায় চুপ হয়ে যাবে, আর আমিও কম কিসে? আমি কি হ্যাঁ ভেবে নেব? নীলা লজ্জায় চুপ হয়ে দাঁড়িয়ে আছে। বুঝেছি বালিকারও সম্মতি আছে। তবে নীলাকে দেয়ালের সাথে চেপে ধরে ও ঠোঁটগুলো দখল করে নিলাম। একটু পর ওকে ছেড়ে দিতে দৌড়ে চলে গেল, আর আমি মুখটা মুছে নিচে চলে আসলাম। আমি রাজি। মানে? আপনাদের সকলের ডিসিশনে আমি রাজি। আমি কথা বলতেই সকলে একগাল হেসে দিল। আমার মেয়ে যা, তাতে তুমি রাজি না হয়ে পারতে বাবা অব্র? সেটাই তো। সন্ধ্যার সাথে দাঁড়িয়েছি, হঠাৎ আঙ্কেল আমার কাছে এসে। অব্র, ওইটা এনেছো? আপনি হলেন আমার হবু শ্বশুর আব্বা, আমি আপনার কথা কি ফেলতে পারি? আমি সিগারেটের প্যাকেট ওনার হাতে দিয়ে। দেখতে হবে না আমি কে। সিগারেট খোর। আমি কথা বলেই দৌড় দিয়ে নিচে চলে আসলাম। কি রে, এভাবে দৌড়ে আসলি যে? তোমার কথা খুব মনে পড়ছিল, তাই দৌড়ে তোমার কাছে চলে আসছি। ফাজিল একটা। এই আমি কিন্তু তোমার হবু মেয়ে জামাই। তুই আমার কাছে সব সময় আমার ছেলের মতো থাকবি। আন্টি আমার কপালে আদর করে। আর তুমি আমার আম্মুর মতো। ও কোথায়? নীলার কথা বলছিস? হুম। ছেলেটা আমার এখনই বউকে চোখে হারাচ্ছে। ভবিষ্যতে কি হবে আল্লাহই ভালো জানে। দূর। আমি চলে যাচ্ছি তখন আন্টি মুস্কে এসেই বলল, নীলা ওর রুমে আছে। আমি নীলার রুমের কাছে এসে তারপর আমি গিয়ে নীলার পাশে বসলাম। কালকে তো আমাদের বিয়ে। জানি। লজ্জা নীলার মুখটা একেবারে টমেটো মতো লাল হয়েছে। শালার আমিও কম কিসে, ওর গাল দুটো ঝোরে টেনে তাড়াতাড়ি নিচে চলে আসলাম। রাতে খাবার খেয়ে সবাই যে যার মতো ঘুমিয়ে গেল। আমি ঘুমোতে গেলাম গেস্ট রুমে। ও মা, রুমে গিয়ে দেখি নীলা বসে আছে। তুমি এখানে কেন? আমাকে দেখে নীলা গিয়ে দরজাটা আটকে দিল। তারপর আমার কাছে এসে, আজকে আমি তোমার সাথে ঘুমাবো। নীলা দুষ্ট হাসি দিয়ে, আমিও কম কিসে, আমিও রাজি, তবে আমার ইয়ে চাই। নীলা আমাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল। তারপর ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট জোড়া লাগিয়ে দিল। সকালে ঘুমতে করে দেখি নীলা আমাকে জড়ে ধরে ঘুমিয়ে আছে, আর ওর মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছি না ওর চুলগুলোর জন্য। তারপর ওর মুখ থেকে চুলগুলো সরিয়ে ওর কপালে আলতো করে ভালোবাসার একটা পরশ এঁকে দিলাম। নীলা, তাড়াতাড়ি ওঠো, দেখো সকাল হয়ে গেছে। আমি নীলাকে ধাক্কা দিয়ে বললাম, আর একটু ঘুমাই না। নীলা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, সকাল হয়ে গেছে তো। কি? তারপর নীলা আমার দিকে তাকাতে লজ্জায় মুখটা নিচু করে নিল। এই শোনো না। বলো। একটা আদর করবা?
লজ্জায় নীলার মুখটা একেবারে টমেটোর মতো লাল হয়ে গেছে। ওই যা। নীল আমার কপালে একটু আদর করে ও রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে নিচে এসে সকলে মিলে নাস্তা করে নিলাম। দুপুরে আমার আর নীলার বিয়েটা হয়ে যাবে, বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে, অনুষ্ঠান নাকি পরে হবে। তারপর নীলা কিনে বাসায় আসলাম। বাসায় আসতে দেখি হারামিরা সবাই বসে আছে। তারপর ওদেরকে পুরোটা বুঝিয়ে বললাম। রাত 11টার দিকে ওরা জোর করে আমার বাসর ঘরে ঢুকিয়ে দিল। আমি রুমে ঢুকে দরজাটা আটকে দিলাম। তারপর দেখলাম নীলা আমার পাশে সালাম করে। পরে ও বিছানায় গিয়ে বসে পড়লো। আমি কি ওর পাশে বসতেই কুত্তা বিলাই এতক্ষণ লাগে আসতে? আসলে অজু আছে? তারপর আমি নীলা নতুন জীবন শুরু করার কামনায় 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। বউ, আজ না আমাদের বাসরাত, আজকে আমাদের ইয়েটি হবে। কুত্তা, তুই আমায় স্পর্শ করবি না। যা বাবা, আমি আবার কি করলাম? তুই গিয়ে সোফায় ঘুমা। বললেই হলো নাকি তুমি আমার বিয়ে করবো? তোর বিয়ের গুষ্টি কিলাই। গুষ্টি কেলাইলে তোমার হাতের ব্যথা করবে না? নীলা নিশ্চিত হয়ে বসে একটু পড়ো। আমি তো খুব ফাজিল, হবু বউকে কিস তো ভালোই করতে পারি। কুত্তা বিলাই হনুমান, আমাকে প্রপোজ করছিস? ও মা, আমি তো ভুলে গেছি। তাড়াতাড়ি প্রপোজ কর কুত্তা। কিভাবে প্রপোজ করবো ভেবে পাচ্ছি না। রুমের পাশটা ভালো করে তাকালাম, দেখলাম সারা রুম ফুল দিয়ে সাজানো। ওখান দিয়ে একটা গোলাপ ফুল ছিঁড়ে হাতে নিয়ে ওর সামনে হাঁটু গেড়েই বসলাম। লাগছে ঠান্ডা, আসছে কাশি, আমি তোমায় ভালোবাসি। নীলা আমার হাতে গোলাপ ফুলটা নিয়ে আমায় জড়িয়ে ধরে। আমিও তোমায় ভালোবাসি। ওই শোনো না। কি? আমার একটা তোমার মতো মিষ্টি মেয়ে লাগবে। তাই নাকি? এমন করে হাসছো কেন? আজকে খেলা দেখাবো। এ বলেই নীলা আমাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল। তারপর আমার ঠোঁটগুলো পাগলের মতো চুষতে লাগলো। আপনারা এখনো বসে আছেন কেন? জানতো এটা স্বামী স্ত্রীর ব্যাপার, আমার আপনার কি? যাও যাও, গল্প এখানেই শেষ।